আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি একজন মেডিকেল স্টুডেন্ট এবং তার নামটা আমরা তার মুখ থেকে শুনবো তার গল্পটি। ডিয়ার লিসেনার, আমি অ্যানাস। আমি এসেছি ফার্মগেট থেকে। আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে থার্ড ইয়ারে পড়ছি। আমি যে ঘটনাটা বলবো এটা আমার জীবনে ঘটা দ্বিতীয় ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 2013 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। ঘটনার দিন ছিল শুক্রবার, আর ঘটনাটা ঘটে হচ্ছে আমার কলেজ বিল্ডিংয়ে। ঘটনায় যাওয়ার আগে আমার বিল্ডিংটা একটা বর্ণনা দিই। আমাদের কলেজ যে বিল্ডিংটা সেটা হচ্ছে 12 তালা, আর 3 তালা হচ্ছে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট, 6 তালাতে হচ্ছে ক্যান্টিন, আর 10 এবং 12 তালাতে হচ্ছে আমাদের মেয়েদের হোস্টেল, আর কলেজ বিল্ডিংয়ের পাশেই আমাদের বয়েজ হোস্টেল। তো যেহেতু মেয়েদের হোস্টেল কলেজ বিল্ডিংয়ে, সেহেতু আমাদের নিয়ম ছিল 9:30-এর মধ্যে আমাদের ছেলেদের খাওয়া দাওয়া শেষ করে চলে আসতে হতো ক্যান্টিন থেকে। তো শুক্রবার দিন আমি নীল খেতে যাই, ওখান থেকে আর কিছু বই কেনাকাটা করার জন্য। তো আমার বইটুই কিনে ব্যাক করতে করতে 10টা বেজে যায়। তো তখন আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসি নাই, আইসা দেখি যে হোস্টেলে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছে অলরেডি। তো আমি একাই গেলাম খাওয়ার জন্য। তো নিচে দারুণ আঙ্কেল ছিল। তো উনি বলল যে, মামা এত লেট হইছো কেন? আমি ওকে বললাম যে নীল খেতে গিয়েছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেছে। তো উনি কিছু বলল না, আমাকে গেট খুলে দিল। আমি সোজা চলে গেলাম 6 তালায় ক্যান্টিনে। তো ওখানে মান্নান ভাই ছিল, আমাদের ক্যান্টিন বয়। উনি আমাকে সব কিছু ব্যবস্থা করে দিয়ে আমি খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার 11:30 বাজছে। তো 11:30-এ আমি খাওয়া দাওয়া শেষ করে আমি 3 তালায় নামলাম, যেখানে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট। তো নামার সময় আর কি হঠাৎ করে আমি আমাদের যে ডিসেকশন রুমটা আছে, ওইদিকেই সিঁড়ির পাশেই ডিসেকশন রুমটা ছিল, একটুখানি খেয়াল করলাম। দেখি আমার কাছে মনে হচ্ছে যে দরজাটা একটুখানি খোলা। আমি চিন্তা করলাম আমাদের লাইটিং ব্যবস্থা অনেক ভালো ছিল, প্রত্যেকটা তালায় সন্ধ্যার পর থেকে ভালো লাইটের ব্যবস্থা। এটা কি আমার চোখের ভুল না সত্যিই খোলা? শুধু এটা আর কি দেখার জন্য দরজার সামনে গেলাম, গিয়ে দেখি যে না, দরজাটা অল্প একটু খোলা। তো আমার মনে হয় তখন কোনো ভয় নেই আর কি। নর্মালি আমি দরজাটা ধরে একটা ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলছি, আস্তে আস্তে খুলে একবারে খুলে ফেলছি। দরজা খোলার পর মানে দরজা বরাবর বাইরে থেকে যে লাইটের আলোটা যায়, টোটাল সাদা আলোটা আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাইলাম যে আমাদের 2টা ডেড বডি, একটা হচ্ছে মেল ডেড বডি, একটা ফিমেল ডেড বডি। আমাদের ঠিক মেল ডেড বডিটা দাঁড়ায় আছে। উনি এরকম পজিশনে দাঁড়াইছে যে ধরেন একটা শব্দ হলে একটা মানুষ ঘাড় ঘুরে পিছনে তাকায় না, ঠিক ওরকমভাবে দাঁড়ায় আছে। আমার আমার চোখটা সরাসরি ওনার চোখের দিকে। আমি 5-6 সেকেন্ডের জন্য একদম স্টিল ওখানে দাঁড়ায় রয়েছে, যে কি করব আমি বুঝতে পারতেছি না, কোনো সেন্সও কাজ করতেছে না। তো কয়েক সেকেন্ড পর আমার সারাটা কাঁপা দিয়ে উঠলো, কাঁপ দিয়ে উঠলো। তখন আমার মনে হলো যে না, এখান থেকে দৌড় দিতে হবে। তো আমি তাড়াতাড়ি নিচে গেলাম। দরজা লাগাইছি কি লাগাইনি আমার তখন খেয়াল নেই। এক দৌড়ে নিচে একদম নিচতলায় গার্জিয়ানদের বসার জন্য বেঞ্চ পাতা থাকে, তো ওখানে গিয়ে বসে হাঁপাচ্ছি। তো বাইরে থেকে দারোয়ান আঙ্কেল দেখা ভিতরে আসলে আইসা বলল যে, মামা কি হয়েছে তোমার? কিছু দেখছো নাকি, ভয় পাইছো নাকি? তাই আমি ওনার কিছু বললাম না, শুধু বললাম যে 1 গ্লাস পানি খাওয়াতে পারবেন আঙ্কেল? তো উনি আমার 1 গ্লাস পানি নিয়ে এসে দিল। আমি পানি টানি খাইলাম। ওখানে 5 মিনিটের মতো বইসা ছিলাম। যখন একটু ইজি হলাম তখন ওনাকে বললাম যে, আঙ্কেল আমাকে একটু হোস্টেল পর্যন্ত আগায় দিয়ে আসতে পারবেন? তো উনি আমাকে হোস্টেল পর্যন্ত আগায় দিয়ে আসলো। তো আমাদের হোস্টেলে তখন আমার রুমমেট ছিল অনিক, অবিন ফুলমারুফ। তো ওরা আর কি আসলো, আইসা আর কি আমার নিয়ে গেল হোস্টেলের রুমে। তো ওরা জিজ্ঞেস করতেছে, প্রচুরভাবে জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে তোর, তুই এরকম করতেছিস কেন আর কি। তা আমি ওদেরকে আর কিছু বলি নাই। আমি বললাম যে কিছু হয় নাই ওরকম, কথাটা কাটাই নিয়ে গেলাম। তো সেদিন রাত্রে আমার প্রচণ্ড জ্বর আসছে, এবং পরের দিন আমার প্রচণ্ড জ্বর ছিল। তো তার কিছুদিন পরে আর কি আমি হোস্টেলটা ছেড়ে দিই। আসলে এটাই ছিল আমার জীবনে ঘটা তৃতীয় ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তার কাছে আমরা তার দ্বিতীয় ঘটনাটি শুনব, এবং আপনাকে অনুরোধ করব আরও একবার আপনার নামটা জানিয়ে আপনার ঘটনা শেয়ার করার। ধন্যবাদ রাসেল ভাই। আমি তুষার, টিএনটি আমাদের টিমের নাম। আসলে রাসেল ভাই, ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে ভূতের ডিয়ার লিসনার, আজকের এই বিষয়টি খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে, কেননা প্রত্যেকটা ঘটনা কিন্তু বাছাই করা ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি এই ঘটনাগুলো নিয়ে রাত 10টা বাজে হাজির হই, যাতে করে আপনারা খুব সহজেই শুনতে পারেন। তাই বলবো, যারা প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আমরা প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। বা ভূত মাথায় চাপছে এমনটা, আমি যেটা বলতেছি, ভূত না দেখে আমাদের দম নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, ভৌতিক আমাদের কাজ করতেই হবে। মানে ভৌত উদ্দেশ্যের কাছ থেকে আমরা এমন পরিমাণে অনুপ্রাণিত হয়েছি, আমি ঠিক বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ। তো ভূত যেহেতু মাথায় চাপছে, তো তারই ধারাবাহিকতায় আমরা একটু বলে নি রাসেল ভাই যে আমরা কিছু প্রোগ্রাম রাখছি। যেমন আমাদের পরবর্তী নেক্সট প্রোগ্রাম হচ্ছে যে, সেই আমি যেমনটা বলছিলাম খুলনার সেই মংলায়, সেই বাসায় আমরা আবার যাব, দেখব যে আসলে কিছু হয় কিনা। কারণ সেখানে 2টা জিনিস আমরা পাইছি। একটা হচ্ছে বলতেছে যে আমার নাম রাকিব, আমাকে আবার ছুঁয়ে আমাকে শুনলাম, একটু আগে শুনলাম আমরা। এখন যেটা হবে যে আপনার আরেকটা ঘটনা শুনতে চাই। হ্যাঁ, তো রাসেল ভাই,
আমি দ্বিতীয় ঘটনায় আমি চলে যাই। সেটা হচ্ছে এই ঘটনার কাছাকাছি একটা ঘটনা আমার সাথেই ঘটে যাওয়া। আমি জানি না এই খাটিয়া এবং লাশের সাথে আমার কোনো সংযুক্ত আছে কিনা। প্রায় ১.৫ বছর আগেরকার ঘটনা। আমি ঢাকা থেকে ফিরছি, সেই দিন ছিল শুক্রবার, আমার স্পষ্ট মনে আছে, কারণ আমি যখন ফিরছিলাম তখন সম্ভবত ৯:৩০টার আমি টিকিট কাটি রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে। তো সেই সময়ে আমার পাশে ছিল আমার সাথে এক বড় ভাই, সিনিয়র বড় ভাই, রেজা ভাই। তিনি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাবে। তো আমরা ওঠার সময় আমার মনে মনে আফসোস হলো যে আজকে যেহেতু শুক্রবার, রাস্তায় থাকবো, ঠিকমতো নেট পাবে না, সম্ভবত ভূত এফএমটা আজকে আমার আর শোনা হবে না। তো এভাবেই আফসোস নিয়ে ঢাকা প্যাক করলাম। তো আমি যখন রাজশাহীতে পৌঁছাই, রাজশাহী কাজলা, রাজশাহী ইউনিভার্সিটির পাশেই একটা এলাকা, যারা রাজশাহী থেকে শুনছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো কাজলা থেকেই কাজলার আশেপাশেই আমার বাসা। তো রেজা ভাই চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে যাবে। তো আমাকে রেজা ভাই বলল যে, তুষার তুমি এক কাজ করো, নতুন যেহেতু ল্যাপটপ কিনছি, তুমি ল্যাপটপটা সাথে নিয়ে যাও, পরে আমাকে কালকে দিয়ে দিও, আমি কালকে আবার রাজশাহীতে ফিরব। তো এক হাতে আমার ব্যাগ ছিল, আরেক হাতে রেজা ভাইয়ের ল্যাপটপ নিয়ে আমি বাসায় ফিরছি। এই সময় আম্মাকে ফোন দিয়ে বলি যে, আম্মা আমি কাজলা পর্যন্ত নামছি, তুমি গেট খুলে রাখো, আমার আর ৪-৫ মিনিট লাগবে হেঁটে আসতে। তো আমি রওনা দিই। কাজলা থেকে ভিতরে যাইতেই ধরমপুর নামে যে গ্রাম, সেই গ্রামের ভিতর দিয়ে একটু চিকন রোড আছে যেখানে রিক্সা দিয়ে যাওয়া যায়। তো যাচ্ছিলাম, এই সময় হাঁটতে হাঁটতে দেখি ২টা কুকুর আমার পাশে আসে। তা আমি মনে মনে বলছি যে আচ্ছা ঠিক আছে, ২টা কুকুর যেহেতু আসছে, কুকুর দেখা মনে খারাপ না, ভালোই শুনছি এই জায়গায় যত। না, আমি শুনছি কুকুর এবং সাপ এই দুটো কিন্তু মানে অন্য ব্যাখ্যা আছে কিন্তু। আচ্ছা যাই হোক, আমি ভালোই সে সময় না শোনা তাই। হ্যাঁ, আমি জানতাম যে বিড়াল দেখা খারাপ। এনিওয়ে, তো আমি কুকুর দেখে বলছি আচ্ছা ঠিক আছে। তো আস্তে আস্তে গান গাইতে গাইতে যাচ্ছি, ভিতরে একটু ভয়ও লাগছে। তো আমার হুট করে মনে হচ্ছে এক কাজ করি, মানে মানুষ তো বলে যে পিছের দিকে তাকাইতে হয় না, এইসব সিচুয়েশনে রাগ তখন প্রায় ২:৩০টা ক্রস করছে। তো আমি মনে হলো যে একটু দাঁড়াই। তো আমি দাঁড়ানোর সাথে সাথে কুকুরগুলা দেখলাম যে আমার পাশে দাঁড়ায় গেল। তো মনে হলো যে পিছে একটু তাকায় দেখি কিছু আছে কিনা। তো পিছে তাকাইলাম, ডান দিক দিয়ে তাকালাম, কিচ্ছু নাই, বাম দিক দিয়ে তাকালাম, কিচ্ছু নাই, আসলে মনের ভয়ে যে যতটুকু হয়। তো হাঁটতেছি, সামনেই ৪ রাস্তার একটা মোড় পড়ে। তো সেই মোড়ে দেখলাম আরও ৩টা কুকুর, মোট ৫টা কুকুর আমার সাইড দিয়ে হাঁটছে। তো একটু মনে হলো যে কী ব্যাপার, এত কুকুর আমার সাথে কেন? তো মনে হয় যে রাত হতেই পারে। তো আমি যেতে আমি থামছি ইচ্ছা করে, তো দেখছি কুকুরগুলো আমার সাথে সাথে থামছে। আমি আবার হাঁটতেছি, কুকুরগুলো আমার সাথে সাথে হাঁটতেছে। আমার বাড়ি আর একটু কাছেই। তা আমার বাড়ি যাইতে হলে আরেকটা গলি ক্রস করা লাগে। সেই গলির সামনে একটা মসজিদ এবং মসজিদের পাশেই ছোট্ট আরেকটা পারিবারিক কবরস্থান, সেখানে ২-৩টা কবর দেওয়া হয়েছে। তার একটু সামনেই আমার বাড়ি। তো ভালো কথা, সেই মোড়ে আসছি, নেক্সট লাস্ট যে ব্যাগটা নিব সেই মোড়ের। তো সেখানে দেখলাম আরও ২টা কুকুর, মোট দেখছি ৭টা কুকুর। তখন আমার একটু ভয় শুরু করছে, কী ব্যাপার, এত কুকুর আমার সাথে কেন? এমনি কুকুর আমি এমনিতেই ভয় পাই। তো নেক্সট যে গলিতে গেছি, গলিতে যাওয়ার পর মসজিদের পাশে একটা লাইট পোস্ট ছিল, লাইট পোস্টে থেকে ওই কবরস্থানটা দেখা যায়। তো যেই ঢুকতে যাব সেই সময় আমি দেখলাম দূর থেকে আবার আমি বললাম তো আমি একটু আগে যে আমি জানি না যে খাটিয়াই কেন আমি লাইফে দেখতেছি, গত ২বার আমি খাটিয়া দেখছি, আবার দেখছি যে মসজিদের পাশেই কবরস্থানের পাশেই সেই খাটিয়াটা রাখা। হ্যাঁ, তো লাইটে আবছা দেখা যাচ্ছে, যেহেতু লাইট থেকে একটু দূরে ছিল। তা আমার মনে হলো যে হয়তো রাত্রে কেউ মারা গেছে, সেই জন্য মসজিদের পাশে খাটিয়ারটা থুইছে, হয়তো মাটিটা দিবে, এরকম কিছু। তা আমি একটু আগাইতে যাব, সেই সময় ২টা কুকুর আমাকে ক্রস করে সেই খাটিয়ার দিকে একটু দ্রুত গতিতে এগিয়ে গেল। তো যাওয়ার পর ২টা কুকুর একটু শব্দ করতে ঘর শব্দ করতে এগিয়ে যাচ্ছে। তো আমি দেখলাম যে খাটিয়ার ভিতরে কিছু একটা আছে, মানে আমি লক্ষ্য করতেছি খাটিয়ার ভিতরে কিছু একটা আছে। তো জাস্ট আবার সেই যেমনটা খুলনায় দেখছিলাম যে ওইরকমই খাটিয়া থেকে জাস্ট একটা লাশ পেঁচানো একটা কিছু, সে উঠে বসতেছে এবং আস্তে মুভ করছে। পাশে ছিল ড্রেন, হাতে আমার ২ ব্যাগ। আমি বুঝতেছিলাম না যে এই মুহূর্তে আমার কি করা উচিত। আর ১ মিনিট পথন আমার বাসা, যেখানে আমার আম্মা ওয়েট করতেছে, আমি যেহেতু ফোন দিয়ে দিছি অলরেডি। তো যাই হোক, দেখলাম আস্তে সেই খাটিয়াটা এবং সেই লাশটা, ঠিক বলবো না যে হেঁটেও গেল, ঠিক বলবো না যে উড়েও গেল, জাস্ট হেঁটে আর উড়ার মাঝে যে গতিটা থাকে, সেই গতিতে আস্তে সেই দিকে মিলায় গেল। কুকুর যেহেতু খাটিয়ার সামনে যখন গেল, তখন দেখলাম যে সে আপনার কবরস্থানের ভিতরে ঢুকে গেল, মানে একদম খাটিয়া সহ লাশটা ঢুকে গেল। রাইট। তারপরে যে হেসে ভেসে যাচ্ছিল, এরকম হেসে ভেসে ঠিক না, মানে আস্তে স্লো মোশনে যাচ্ছিল। হ্যাঁ, তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ঘটনাটা ঘটছে এরকম।
তো আমি এখন আমি বুঝতেছিলাম না যে কি করব বা কি করা উচিত। তো জাস্ট যেহেতু আমার আরেকটু আমার বাড়ির দূরত্ব, তা আমি জাস্ট ওই দিকে না তাকানোর চেষ্টা করে আমি আমার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবারই ওদিকে চোখ যাচ্ছিল, বারবারই ওদিকে চোখ যাচ্ছিল। তা আমি বাড়িতে জাস্ট ক্রস করি, তো সেই সময় আমার সাথে তখনও 2টা কুকুর ছিল, বাদবাকি কুকুরগুলা সেই কবরস্থানের সাথে থেকে গেছে। তো আম্মা দেখছি গেট খুলে শাটার খুলে দাঁড়ানো আছে। তো আমরা বলছি ঠিক আছে আসছি, সাহেব ভিতরে ঢুক তাড়াতাড়ি। তো আমার চোখ দেখে আমি বুঝলাম যে আম্মা আমার পিছে কিছু একটা দেখছে। মানে আপনার যদি সামনে দাঁড়ায় থাকি, আপনি যদি পিছে কিছু দেখেন, সামনে যে চোখ চলে গেলে মানে পিছে কিছু দেখছে, আম্মার চোখ দেখি সেটা আমি বুঝছি। কি দেখছে সেটা আমি বুঝিনি। তো আম্মা বলল তাড়াতাড়ি ভিতরে ঢুক। তা আমি আম্মা সহ ঢুকে গেলাম। তো পরদিন আম্মা বলতেছে, আমি আম্মাকে বলছি সকালে নাস্তার সময় যে আম্মা কি ব্যাপার, কালকে নাতে কি হইছে। আম্মাকে আমি আগে আমার প্রথম কথাটা বলিনি যে দেখি, কারণ আমি রাত্রে যখন শুইলাম তখন মনে হলো যে নিশ্চিত আজকে ভূত এফএম শোনার কথা ছিল, শুনিনি। আমি এটা নিয়ে জল্পনা কল্পনা করছি, আমার হ্যালোসিনেশন হয়েছে, তাই আমি ব্যাপারটাকে এড়ায় গেছি, রাত্রে ওইটা বলেই ঘুমানোর চেষ্টা করছি। তো সকালে আম্মা বলছে যে আম্মা কি হয়েছিল কালকে, তুমি কি দেখছো, তুমি তাকাইছো, মানে ঘটনা কি, মানে কি হয়েছে। তো আম্মা শুনতেছে, নিশ্চয়ই বুঝে যাবে এখন। তো আম্মা বলছে যে কাল তুই যখন আসলি ওই গলিতে ঢুকলি, গলির পাশেই সামনে যে একটা দেওয়াল আছে, ওয়াল আছে, সেই ওয়ালে একটা 10 থেকে 12 বছরের ছোট্ট একটা বাচ্চা জাস্ট বসেছিল, বসে নাকি আম্মার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতেছে, মানে নিঃশব্দে হাসতেছে। হ্যাঁ, তো আম্মা বলতেছে আমি এটা দেখছি। তখন আমি আম্মাকে বললাম আম্মা আমি তো এইগুলা দেখছি, এই ঘটনা তো এই ছিল। রাসেল ভুলি, আমার দ্বিতীয় স্টোরি, আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ আপনি আরেকবার আপনার নামটা বলবেন এবং তারপরে শুনবো আপনার ঘটনাটি। ডিয়ার লিসেনার, আমি এনায়েত আশিক বলছি। আমি এখন যেই ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার জীবনের ঘটার চতুর্থ ঘটনা, এবং এটা হচ্ছে রিসেন্টলি ঘটছে, মানে জানুয়ারি মাসের 3 তারিখে ঘটনা। যেদিন ঘটে, ঘটনার দিন ছিল হচ্ছে শুক্রবার। আমি দীর্ঘ 3 মাস বাড়িতে যাইনি। 3 মাস পর সেদিন শুক্রবার বাড়িতে গেছি। তো যাইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7:30 বাজছে। এর মধ্যে গত অক্টোবরে হচ্ছে আমি আমার মোবাইলটা হারায় ফেলছি। সো গত 2-1 মাস যাবৎ কারোর সাথে কোনো কানেকশন ছিল না, বাড়িতেও না, ইভেন ঢাকাতেও আমার কারোর সাথে কোনো কানেকশন ছিল না। তো আমি 7:30 বাজে বাড়িতে গেছি। আর আমার বাড়িতে শুধু বাবা থাকে, আম্মু চাকরি করে হচ্ছে নারায়ণগঞ্জে, আর আমার ভাই বোন ঢাকাতে আছি। আমার এক ভাই নাহিদ, ও তো হচ্ছে চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। তো মূলত বাড়িতে বাবাই থাকে। তো আমি যেদিন বাড়িতে গেছি সেদিন বাবা বাসায় ছিল না, কারণ রবিবারে গিয়েছিল, নির্বাচন ছিল, ওনার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পড়ছে। তো উনি শুক্রবারই চলে গেছে আগে আগে, যাতে কোনো সমস্যা না হয়। তো বাড়িতে গিয়েছি, গিয়ে দেখি যে পুরো বাড়িতে কারেন্ট আছে, আমার রুমে শুধু লাইট নেই, আমার রুমে হচ্ছে গিয়ে টিউবলাইট ছিল, সেটা ফিউজ হয়ে গেছে। আর অনেক দিন যাবৎ বাড়িতে যাই না বিধায় লাইটটা ঠিক করানো হয়নি। তো রাত্রে আর আমি লাইটটা ঠিক করে নেই, আপু আমাকে আমার এক আপু ছিল, উনি আর কি আমাদের রান্নাবান্না একটু হেল্প করতো। তো উনি 3টা মোমের ব্যবস্থা করে দিয়ে গেল, এবং ভাতটাত রান্না করে হটপটে সব কিছু রাইখা সব ব্যবস্থা করে দিয়ে গেছে। আমাদের বাড়ির বর্ণনাটা দিই। আমার বাড়িটা হচ্ছে গ্রামের একবারে কর্নারে, বাউন্ডারি করা বাড়ি। বাড়ির সামনে একটা গেট এবং ডান সাইড একটা গেট। 2টা গেট যদি আমি লক করে দিই, টোটাল গ্রামের সাথে মোটামুটি কানেকশন লস্ট। আর গ্রামের আমাদের বাড়ির বাস সাইডটা হচ্ছে ফাঁকা মাঠ, আর ওই দিক দিয়ে একটু জঙ্গল টাইপের আর কি। তো আমি 8:30টার দিকে ফ্রেশ হয়ে খাইতে বসছি। তো যখন খাওয়া শুরু করছি, আর একটু পরে দেখলাম যে দরজায় নক করতেছে। তা আমি জিজ্ঞেস করলাম কে। আমাকে বলল যে দাদা ভাই, আমি মুবারক। আর বলে রাখি যে মুবারক হচ্ছে আমার চাচাতো ভাই। আমি আসলে গ্রামে গেলে ওর সাথে বেশিরভাগ সময় কাটাই। ও এমনিতে 6 ফিট 3 ইঞ্চির মতো হাইট, লম্বাই। তো দরজা খুলে দেখলাম যে ও আসলো, ও প্রায় দরজাতে ঠেকে যাবে এরকম, এমনিতে লম্বাই। আমার কাছে ওই দিন একটু আরও বেশি লম্বা মনে হচ্ছিল। তো ভিতরে ঢোকার পরে ওর সাথে যে ফার্স্ট আমার কথাটা ছিল এরকম, কিরে তুই তো আগের চেয়ে বেশি লম্বা হয়ে গেছিস, এখন তোর সাথে হাঁটাই যাবে না, এই ধরনের কথা ছিল ওর সাথে আমার ফার্স্ট। তো আসলেও ঘরে একটা মোম জ্বলতেছিল। ও একদম সোফার যে দিকটাতে কমালো পরে ঠিক ওই কর্নারে গিয়ে বসছে। আমার তখন এটা খেয়াল নাই যে আমি বাইরের গেটটা লক করে দিয়ে আসছি, যে ঘরে যদি কেউ এই মুহূর্তে ঢুকে, দেন আমার প্রথমে বাইরের গেটটা খুলতে হবে, দেন আমার দরজাটা খোলার পর কাউকে আর কি ঘরে আসতে হবে। তো জিনিসটা আমার মাথায় কাজ করতেছে না। আমি নর্মালি ওর সাথে কথা বলতেছি, গত 2 মাসে আমি ঢাকাতে কি করলাম এগুলা ওর খবর নিলাম। ও বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছিল, পাসপোর্ট একবার হারায় ফেলছে, খবর নিছি। তো প্রায় 9টা 9:30 পর্যন্ত ওর সাথে আর কি গল্প করছি। গল্প বলতে গিয়ে আমি কথা বলছি, ও টুকটাক হ্যাঁ আমার সাথে মিলাইছে এরকম। তো খুব টায়ার্ড লাগতেছিল, ওরে বললাম যে এক কাজ করি, আজকে আর ঘুমায় পড়ি, কালকে সকালে তোর সাথে কথা বলবো নি।
তো আমি গিয়ে ঘুমায় পড়লাম, ওর জন্য আলাদা ল্যাব এবং বালিশের ব্যবস্থা করে রাখছি। তো আইসা দেখলাম যে শুলো মানে আমার একটু দূরে, ও আমার পাশে, আমি আলাদা কম্বলের মধ্যে প্যাকেটিং করা অবস্থায়, শীত ছিল খুব। তো ওইদিকে আর কি শুইল। তো মন্টু সেদিন রাত্রে ঘুমাইছি। সকাল 7টা বাজে আমার মোবাইলে ফোন আসছে, ফোনে আর কি ঘুম থেকে জাগলাম। আপু গেটের বাইরে ওয়েট করতেছিল, উনি ফোন দিয়ে বলল যে আমি গেটের এখানে আসছি, তুই একটু আইসা গেটটা খুলে দে। আমি গিয়ে গেট খুলে দিছি, তারপরে গেট খুলে দিলাম, আপু আসলো, আইসা রান্নাবান্না করছে, আমি এসে আবার ঘুমায় পড়ছি। আমি 8:30টার দিকে আবার উঠছি, উঠার পর খাওয়া দাওয়া করলাম, মানে নাস্তা টাস্তা খায়া 10টার দিকে একটু গ্রামে বেরোইছি, যে অনেকদিন পর যেহেতু গেলাম, মানে সবার সাথে একটু দেখা করি। তো গ্রামে ঘুরতে ঘুরতে মানে সবার সাথে কথা বলতে বলতে ওই কাকির বাসায় গেলাম। তো কাকিকে গিয়ে ডাক দিলাম, তো জিজ্ঞেস করলাম কাকি কেমন আছে, আমি খোঁজ খবর নিলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কাকি মুবারক কোথায়। তখন কাকি বলতেছে, ও তোমারে তো বলা হয় নাই, তোমার আব্বা বলছে তোমার নাকি মোবাইল নিয়ে গেছে, ও তো গত মাসের 9 তারিখে সৌদি চলে গেছে। তখন আমার মানে ভয় লাগলো যে কালকে রাত্রে আমি তো বাইরের কোনো গেট খুইলা দিই, ইভেন সকালবেলা যদিও যায় তাহলে তো গেটটা খোলা বের হওয়ার কথা। আপু আয়সা যেহেতু গেট লক পাইছে, ভিতর থেকে লক ছিল, মানে আমি এমন একজনের সাথে রাত কাটাইছি যে কিনা এই মুহূর্তে সৌদি আরবে আছে। তো তারপর ওর সাথে মোবাইলে কথাবার্তা হয়েছে, মানে আমি ওই দিন তখন আর কি যখন কাকি বলল তখন প্রচণ্ড ভয় পেয়েছি রাতের জিনিসগুলো চিন্তা করে, সেই দিন আমি ঢাকাতে ব্যাক করে আসি। এটা হচ্ছে আমার লাইফের 4র্থ ঘটনা। আর আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট ঘটনা শুনে আসি আমাদের প্রথম অতিথির কাছ থেকে। হ্যালো, আমি তুষার আবার। আসলে ভাই এটা ভয় ছিল কিনা আমি নিজেও জানি না। তো আমি ফিরতেছি একদিন, আমরা 3 বন্ধু ফিরতেছিলাম কাটাখালী থেকে রাজশাহীতে। যারা রাজশাহীতে আছেন তারা কাটাখালী চিনেন। মোটরসাইকেলে ফিরছিলাম, তখন রাত বাজে প্রায় 1:45, 12টা হইতে পারে। তো ফিরতে ফিরতে বিনোদপুর বাজারে ঠিক আগে র্যাব ক্যাম্প আছে। সেই র্যাব ক্যাম্পের ওখানে 2টা বিট আছে। তো আমি গাড়ি চালিয়ে আসতেছিলাম, এই সময় দেখি লাইটের আলোতে রাস্তার একটু পাশে, বিটের এক পাশে কিছু একটা পড়ে আছে। সম্ভবত কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে বা কিছু একটা, এরকম দূর থেকে মনে হয় যে আমার কাছে যেটা। তো 3 জন ফ্রেন্ড ছিলাম, আমার সাথে ছিল নাদিম এবং ছিল ঢালি। তা আমি বাইক চালাচ্ছিলাম, তারা 2 জন পিছে বসেছিল। তো এমন সময় দেখার পর আমি থামি সেইখানে। থামার পর দেখি যে একটা মহিলা, বুড়া মতো এক মহিলা ওখানে জাস্ট শুয়ে আছে, বসে আছে, গুটায় আছে, এরকম একটা অবস্থায় আছে। তো আমি বাইকের উপরেই ছিলাম, আমার 2 ফ্রেন্ড নামলো। নামার পরে জিজ্ঞাসা করি আমরা যে কি ব্যাপার দাদি, কই যাবেন, কি হয়েছে এখানে, কেন, কি কিছু হয়েছে কিনা। তো কোনো কথাই বলে না, তো জাস্ট মানে চুপ করেই আছে। তো দেখলাম যে দেখেই বোঝা যাচ্ছিল যে আশেপাশে পানি ছিল। তো সম্ভবত প্রসাদ ছিল, হয়তো উনি বয়স্ক মানুষ, বুঝতে অসুবিধা হলো না যে সম্ভবত কোনো ঝামেলা হয়েছে, স্বাভাবিকই। তো সেই হ্যানসেন, তো উনারে বারবার জিজ্ঞেস করছি কই থেকে আসছেন, এত রাত্রে আপনি কই যাবেন। তো উনি কোনো কথাই বলে না। তো লাস্টে আমি নাদিমকে বললাম, দোস্ত এক কাজ কর, কিছু টাকা দে উনারে, টাকা দিয়ে আমরা চলে যাই, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। তো লাস্টে আমি বলতেছি যে আপনার বাসা কোথায় আপনি বলেন। তো উনি বলেই না লাস্টে। তো প্রথমে আমার দিকে যখন তাকায় সেই বৃদ্ধা, তো আমার প্রথমেই আমার বুকে ধক করে ওঠে। মানে এই কারণটা হচ্ছে যে ঠাকুরমার ঝুলিতে আমরা যেই চেহারাটা দেখি ভয়ঙ্কর, সেই দাদির চেহারা, সেই রকম চেহারা দেখে। আপনি ডাইনি বুড়ির গল্প? হ্যাঁ, ডাইনি বুড়ির গল্প, মানে সেই রকম। কারণ ওনার নাকটা ছিল অনেক উঁচু, উঁচু বলতে অনেক উঁচু না, মানে মোটামুটি উঁচু, এবং শরীর অনেক চামড়া কুচকানো, মানে বয়স হবে প্রায় 90+। তো তিনি সেই প্রথম দাঁড়াই আমার গা ধরতে যায়। তো যেহেতু ওনার অবস্থা খুব বেশি ভালো ছিল না, শরীর অপবিত্র ছিল এবং নোংরা ছিল, তো আমি বললাম যে ঠিক আছে, দূরে থাকেন, আপনার বাসা কোথায় আমারে বলেন। তো তিনি র্যাব ক্যাম্পের দিকে ইশারা করে, ওই দিকে হাত দিয়ে তিনি হাত দূরের দিকে দেখায়। তো র্যাব ক্যাম্পের ওই পাশের যে এলাকাটা, সেটার নাম হচ্ছে মির্জাপুর। তা আমি বললাম যে কোথায়, মির্জাপুর যাবেন, মির্জাপুর বাসা আপনার? তো বলছে যে তিনি আবার দেখায়, মাথা নাড়ে, বলে যে না আসলে মির্জাপুর না। তাই আমি বলি কি তাহলে পদার ওই পারে চড়ে আপনার বাসা? সে আবারও মাথা নাড়ায়, হাত ওইভাবেই আকাশের দিকে তাকিয়ে রাখে। কোথায় ইন্ডিয়া বলে, তাও মাথা নাড়ায়। তো প্রথম লক্ষ্য করি যে উনি আসলে কিন্তু মানে হাত উঁচিয়ে তাক করে আছে কিন্তু আকাশের দিকে। তো প্রথমে তারপরে বলি কি ব্যাপার, আপনার বাসা কি আকাশে নাকি, ফাইজলা করেন নাকি? নাদিম যাই হোক বাদ দে, টাকা দিয়ে বিদায় হ। আমি মনে মনে কিন্তু তখন ভয় পাই একটু একটু। তো জাস্ট বিনোদপুর বাজারটা হচ্ছে যেখান থেকে শুরু হয়, যেখানে আমি গাড়ি থামছিলাম, মাত্র 10 সেকেন্ড সর্বোচ্চ মোটরসাইকেল নিয়ে যাইতে লাগবে, এতটুকু ডিস্টেন্স। তো যেই বিনোদপুর বাজারের কাছাকাছি আসতে যাব, ওই সময় আমার মনে হইল, জাস্ট তখনই স্টার্ট দিয়ে চলে আসছি। আমি বললাম যে ঢালি তাড়াতাড়ি নাম, কারণ ও সবচেয়ে পিছে ছিল। আমি জাস্ট গাড়ি ঘুরাইলাম,
নাদিম বলছে, কি হয়েছে কি হয়েছে? আমি বলছি, দোস্ত আমার কেন যেন মনে হচ্ছে ও মেয়েটারে আর দেখতে পাবো না। কি বলিস? আমি তুই একদিকে খেয়াল কর, আমি আরেকদিকে খেয়াল করছি। তা আমরা আবার সেই রাস্তায় করি, আসতে থাকি। তো নাদিম ডানে দেখতে থাকে, আমি বামে দেখতে থাকি, কিন্তু পরে আমরা আর কিছু পাই না। অদ্ভুতভাবে রাসেল ভাই, সেই সময় কোনো বড় গাড়ি যায়নি, এবং যারা রাজশাহী চিনেন ওই জায়গাটা তারা বুঝতে পারবেন, দুই দিকেই অনেক বড় বড় প্রাচীর আছে, যা ৬ ফুট মানুষের পক্ষেও কিন্তু কোনোভাবেই সম্ভব না সেই প্রাচীর টপকানো। এবং যেহেতু মেইন রোড এবং আশেপাশে কোনো গলিও যায়নি, তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমরা সেখানে যে জায়গায় পাইছি উনারে, সেখানে নামলাম, আশেপাশে সব দেখলাম, ফায়ার ব্রিগেড পর্যন্ত গেছি, কোনো জায়গায় তাকে পাইনি। তো এইটা ছিল আমার কাছে মনে হয়েছে যে এটার ব্যাখ্যা কি জানেন, তবে এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, যে ঘটনাটি বেশ অদ্ভুত। এবং আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে, এবং প্লিজ আপনি একবার আপনার নামটা বলবেন, তারপর ঘটনাটা শুনব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি বশির, আমি এসেছি টঙ্গী কলেজ গেট থেকে। আমার দেশের বাড়ি নড়াইল, গ্রামের বাড়ি নিখোলা। আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনা ঠিক আমার সাথে ঘটে যায় স্কুলের ছাদে, কিন্তু কেন বা কী কারণে আমি স্কুলের ছাদে গেলাম ঘুমাতে, তার উপরে একটি প্রতিবেদন। সেটা হচ্ছে এরকমই, আমাদের গ্রামটার পূর্ব দিকেই লম্বা, গ্রামটার দক্ষিণ দিকে আছে একটা বিল, উত্তর দিকেও একটা বিল। গ্রামের পশ্চিম পাশে একটা গ্রাম, গ্রামের পূর্ব পাশে একটা গ্রাম, যে গ্রামে এমন একজন লোকের জন্ম যার নাম চিরজীবন বাংলার মাটিতেই থাকবে। সে হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মহিষকুলা গ্রাম। কিন্তু এদের দুই পাশের গ্রামেই বিদ্যুৎ সংযোগ বা কারেন্ট সংযোগ আছে, আমাদের গ্রামে নেই। আমাদের গ্রামের মানুষজন চিন্তাভাবনা করে যে আমাদের মনে হয় কপাল পোড়া, এই কারণে আমাদের গ্রামে কারেন্ট বা বিদ্যুৎ পৌঁছায় না। যে কারণেই আমি গিয়েছিলাম সেদিন গরম থেকে বাঁচতে ছাদে ঘুমাতে। এখানে আপনি মাঝে মাঝে যেতেন? জি, মাঝে মাঝেই যেতাম, বা ছাদে সবসময় ঘুমানোর জন্য অভ্যাস করতাম যখন ছাদটা হয়েছিল। আমাদের গ্রামের স্কুলটা প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে। স্কুলটা ঠিক ছাদে পরিণত হয় ২০০১ বা ২০০২ সালে। ছাদ যখনই কমপ্লিট হয়, আমাদের গ্রামের লোকজন বা আমাদের পাড়ার ছেলেরা, সমবয়সী যারা থাকে, তারা চিন্তাভাবনা করে যে সারা দিন কাজকর্ম সেরে আসে, রাত্রে যদি একটু বিছানায় শোয়া যায় বা বিছানায় ঘুমানো যায় না, কোনোভাবেই ঘুমানো যায় না। যদি ছাদে যাওয়া যায় বা ছাদে ঘুমানো যায়, তাহলে মনে হয় সারা দিন সারা রাতের ঘুমটা মনে হয় ছাদে ভালো হবে। যেহেতু ছাদের দক্ষিণ পাশে বিল আর কোনো গাছগাছালি কিছুই নেই, যেখানে ছাদটা হয়েছে সেখানে ছিল শোনবাগান আর বনবাগান, যেখানে কুকুর শিয়ালের আড্ডা ছিল। ছাদটা হওয়ার পরে সবাই ওখানে ছাদে ঘুমানোর জন্য চেষ্টা করত। যাই হোক, ছাদটা ২০০১ সালে বা ২০০২ সালে হলে, সে সময় আমরা আমাদের গ্রামের লোকজন বা গ্রামের একই বয়সের লোক চিন্তাভাবনা করলাম যে আজকে থেকেই শুরু করব ছাদে ঘুমাতে। কিন্তু ছাদে ঘুমোতে যাওয়ার অভ্যাসটা ছিল এরকমেরই যে ছাদে নিয়ে যেতে হতো একটা বালিশ বা একটা কাঁথা। ছাদে এটা নিয়েই ছাদে একটা বাড়ি এদিক ওদিক দিয়েই বালিশটা পেড়ে কাঁথাটা উপরে রেখে ঘুমানো হতো। কিন্তু ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি বা কোনো মই ছিল না। ছাদের দুপাশে ছিল দুটো বাথরুম, সেই বাথরুমে ছিল লোহার পাইপ লাগানো, সেই পাইপটা বেয়েই যেন ছাদে উঠে যেত। আগে বাথরুমের ছাদ থেকে যেতে হতো স্কুলের ছাদে, বাথরুম থেকে ঠিক ১-২ ফুট উঁচুতেই বাথরুম স্কুলের ছাদ, সেখানে যেতে হতো। যাই হোক, যেদিন কি আমার সাথে ঘটনা ঘটে সেদিন ছিল রবিবার। আমি ঠিক বাজার টাজার করে নিই, আমার মাকে দিলে রান্না টান্না করে আমি ঠিক ওই ছাদে যাব ঘুমাতে। সেরকম অবস্থায় আমি খাবার টাবার খেয়ে ছাদে যাব এরকম একটা পরিকল্পনা নিয়ে আমি একটা কাঁথা একটা বালিশ নিয়ে আমি ছাদে যাই। ছাদে যাওয়ার সময় আমি আমার প্রতিবেশী বাড়ির একটা ছেলে, যার সাথে সবসময়ের জন্য আমার ওঠা বসা ছিল, ঠিক মধুর মতন, আমি তাকে নাম ধরে ডাক দিই, ইনামুল তুই কি ছাদে যাবি? ইনামুল বলে যে ওরা সবাই ওরা মানে আমার সাথে যারা যারা ছাদে ঘুমাতে যেত তাদের ভিতর সবাই চলে যায় একটা গান শুনতে। সে গানটা এখনও আমার পছন্দ না, সেটা হচ্ছে পালা গান, যে গানটা এখনকার সময় শোনা যায় মমতাজ এবং তার সাথে সহশিল্পীবৃন্দ। যে গানটা আমার পছন্দ এখনও হয় না বা আগেও হতো না। আমার কাছে জিজ্ঞেস করে যে ওরা সবাই যাবে না? আমি বললাম যে না, ওরা কেউ যাবে না, ওরা গেছে সবাই গান শুনতে। আমি ঠিক ওর কথা শুনে ও বলল যে ঠিক আছে, তাহলে তুই যা ছাদে, আমি ছাদে একটু পরে আসছি, তুই যে শো। আমি ঠিক ছাদে প্রতিদিনের মতনই যেভাবে ছাদে ঘুমাতে হয় সেইভাবে আমি ছাদে চলে যাই। ছাদে যে কাঁথাটা বাড়ি দিয়ে এদিক ওদিক দিয়ে কাঁথাটা পাশে রেখে শুয়ে পড়ি। কিন্তু কাঁথাটা পাশে রাখা শোয়ার এই কারণটাই হচ্ছে যে অনেক রাতে যখন রাত শেষের দিকে আসে তখন একটু শিশির পড়তে থাকে, বা ছাদটা যখন ঠান্ডা হয়ে যায় তখন গায়ে একটু ঠান্ডা লাগে। কাঁথাটা টেনে তখন গাড় পরে দিলে একটু ভালো লাগে। এই জন্যই কাঁথাটা ঠিক ছাদের পাশেই রাখতে হতো, বা যেখানে শুতাম ওখানেই রাখতে হতো। আমি ছাদে শুয়ে থাকার পরে আমার যখন ঘুম ভাঙে দেখি ঠিক চাঁদ মামাটা একদম মাথার উপরে কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। এত প্রচণ্ড আলো ছিল যে রাই স্কুলের ছাদের উত্তর পাশেই ছিল মাঠ, মাঠের উত্তর পাশেই ছিল ইচ্ছাই রাস্তা, কেজিতে আসবে গ্রামের মানুষ আসা যাওয়া করত, তার উত্তর পাশেই ছিল আমার বাড়ি, যেটা ছাদ থেকে ঠিক ২০০ গজ বা ৩০০ গজ দূরে। তা ওই ছাদে যখন শুয়েছিলাম তখন আমি দেখতে পেলাম যে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ বা কোনো লোক হেঁটে যায় তার চেহারাটা বোঝা যাবে, বা বিলের ভিতর দিকেও ধানের আটি বা ধান বোঝাই করে গেলে তার চেহারাটাও তখন বোঝা যাবে যে একজন লোক কেউ হেঁটে যাচ্ছে।
তখন আমি ছাদে শুয়ে পড়ে থেকে অনুভব করতে থাকি যে কি ব্যাপার, আজকে ছাদে ইনামুল নেই। যাই হোক, ওরা সবাই গেল কোথায়, কিন্তু ইনামুল চলে যায় তাস খেলতে। আমি সেটা জানতে পারি না বা বুঝতেও পারি না, আমি ছাদে থাকি একাই। আমি ছাদ থেকে উঠে আমি আমার প্রাত্যিক প্রয়োজনে আমি ছাদেই সারি, সেটা ছাদের দক্ষিণ পাশে। আমি সেরে আসে আমার ছাদে শুয়ে আমি চাঁদের দিকে তাকায় থাকি, চিন্তা করতে থাকি যে আজকে ছাদে আমি ঠিক একা ছাদে, আমার সাথে কেউ নাই, কি ব্যাপার, সবাই গেল কোথায়। এটা চিন্তাভাবনা করে আমি উপরের দিকে তাকিয়ে থাকি। কিছুক্ষণ পরে যে ভয়ানক ঘটনাটা ঘটে, সেটা সাধারণত মানুষের জীবনে যদি ওভাবে ঘটতো, তাহলে মনে হয় সে সেখানেই কি করম কিভাবে পড়তো বা যার সাথে ঘটে সে সেরকম ঘটনাটাই বুঝতে পারে যে কিভাবে এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। ঠিক আমি দেখতে পেলাম যে আমার উপরে কেউ একজন ছায়া দিয়ে আমার শরীরটাকে পুরো ঢেকে রেখেছে। বাট আমি ছায়া দেখতে পাচ্ছি, মানে চাঁদটা দেখতে মেঘের মতন বলতে পারেন, বাট আমি চাঁদটা দেখতে পাচ্ছি, কিন্তু মেঘের মতন হলেও চাঁদটা দেখা যেত না। বোঝা যেত যে চাঁদটাকে খেয়ে রেখেছে একটা মেঘ, এরকম। কিন্তু আমি চাঁদটা দেখতে পাচ্ছি, কিন্তু আমার শরীরটাকে যেন একটা ছায়া দিয়ে ঘিরে রেখেছে। শরীরটার ভিতরে অন্ধকার। আমি চিন্তা করতে থাকি কি ব্যাপার, এটা কি হলো। আমি আমার ডান হাতটা ঠিক ছাদের বাঁ দিকে আমার ডান দিকে দেই, বাড়াই দিয়ে দেখি আমার হাতে আলো লাগে, চাঁদের আলো। আমার বাঁ হাতটা বাঁ দিকে বাড়াই দেই, দেখি বাঁ হাতে লাগ। আমি তাড়াতাড়ি প্রচণ্ড ভয়ে আমি উঠে বসে পড়ি। উঠে বসে পড়ার পরপরই দেখি যে না, আমার শরীরে পুরো আলোটাই লাগতেছে। আমি মনে করি যে হয়তো আমার ভুল হচ্ছে বা আমার অন্য কোনো চিন্তাভাবনা ছিল, তাই আমি এটা অনুভব করতেছি। আমি এটা চিন্তাভাবনা করে আমি ঠিক আবারও শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে যেটা হয় যে আমার কাছে মনে হচ্ছে যে আমার বুকের উপর দিয়ে বা মাথার উপর দিয়ে পায়ের উপর দিয়ে প্রচণ্ড জোরে কেউ উড়ে যাচ্ছে বা কোনো পাখি উড়ে যাচ্ছে, যার বাতাস এত জোরে লাগতেছে, সে বাতাসটা ঠিক অনুভব করতে পারে মানুষ একটা মেন রোডের উপরে, হাইওয়ে রোডের উপরে দাঁড়ায় থাকলে একটা বাস বা একটা ট্র্যাক যেভাবে দ্রুত গতিতে চলাফেরা করে, সেই দ্রুত গতির বাসের বাতাসটা যেভাবে মানুষের গায়ে লাগে ওইভাবেই আমার গায়ে লাগতেছিল। কিন্তু বাতাসটি এত ঠান্ডা ছিল যে কারণে আমার গা শীত ধরে বেড়াচ্ছে বা ঠান্ডা ধরে যাচ্ছে। আমি প্রচণ্ড ভয় পেতে থাকি যে এটা কি হচ্ছে। তখনই আবার উঠে বসে পড়ে ঠিক ছাদের পশ্চিম ছাদে থাকে একটা তাল গাছ, একটা বা দুটো তাল গাছ, ওর সাথে থাকে একটা তেঁতুল গাছ। আমি ওই গাছের দিকে তাকাতে থাকি। যে পরিমাণ বাতাস হচ্ছিল, আমার গায়ে যেহেতু গাছছিল, ছাদ তাল গাছের পাতা বা ছাদের পাশে যে গাছে আছে পাতা বা গাছের ডালপালা নড়তে থাকবে, কিন্তু আমি দেখতে পেলাম যে কিছুই নড়তেছে না। সব কেমন যেন খুব একটা ভয়ঙ্কর নীরবতা পালন করতেছে। যে আওয়াজটা, সে আওয়াজটা মনে হচ্ছে যে আজকে মনে রাতে কোনো পাখি বা কোনো পঙ্খী বা কোনো কুকুর শিয়ালের কোনো আওয়াজ নেই, এর ওপর একটা অবস্থা। আমি ঠিক আবারও শুয়ে পড়ে আমি চিন্তা করতে থাকি যে আমার সাথে এটা কী হচ্ছে। তারপরও আমি কিছু মনে না করে আমি ছাদে শুয়ে থাকি। আমি ঠিক শীতে বা ঠান্ডার কারণে আমি কাঁথাটা গায়ে দিয়ে, আমার মাথাটা থাকে ঠিক বিলের দিকে, মানে দক্ষিণ দিকে, আর পাহাটা থাকে উত্তরের দিকে, মানে আমার বাড়ি বা রাস্তার দিকে। স্কুলটা ঠিক পূর্ব দিকেই লম্বা, ঠিক উত্তর পাশটা থাকে মাঠ, স্কুলের মাঠ, দক্ষিণ পাশটা থাকে বিল, যেটাকে বলা হয় কৈবিল, আমাদের এলাকার মানুষ বলে। ঠিক ওরকমভাবে শুয়ে থেকে আমি পূর্ব দিকে, যেদিক ছাদটা বেয়ে বা যে বাথরুম বেয়ে আমি উঠেছিলাম ছাদে, সেদিকে আমি তাকিয়ে থাকি। কিছুক্ষণ পরে দেখি যে ওই ইনামুলের মতন একজন, বা ইনামুল ছাদে যার আসার কথা ছিল, যে ইনামুল দেখেই ঠাস করে ছাদের পরে উঠেই, স্কুল বাথরুমের ছাদের পরে উঠেই একটা ছাতা হাতে ধরে কেমন যেন ফুটালো। আমি মনে করলাম যে কি ব্যাপার, রোদ নাই, বৃষ্টি নাই, ইনামুল কেন ছাতা মাথা করে আসছে। আমি ঠিক তার চেহারা বা তার ফেসটা ভরে বুঝতে পারছি যে সে ইনামুল আসছে। যখনই সে বাথরুমের ছাদ থেকে ছাদে উঠল, স্কুলের ছাদে উঠল, তখন আমি তাকে হেসে দিয়ে এই কথাটা বলছিলাম, এখন যেভাবে বলছি যে, কিরে ইনামুল, বৃষ্টি নাই, রোদ নাই, তুই কেন কিভাবে ছাতা মাথায় করে আসছিস। সে কোনোই কথা আমার সাথে বলে না। কিন্তু আমি যেটা দেখতে পাই যে ইনামুল লম্বাই ছিল আমার মতনই, কিন্তু সে ওই সময় যেটা দেখছিলাম সেটা ছিল একটু অতিরিক্ত লম্বা। আমি তারপরও কিছু মনে না করে যে আমার হয়তো দেখার ভুজে যেতে পারে, ঠিক সে আমার থেকে 2-3 ফিট দূরে থাকতেই আমি দেখি যে ইনামুল ওখানে এসে দাঁড়ায় যায়, কোনো কথার উত্তর না দিয়ে। দেখি যে ছাতাটা ঠিক ফট করে বন্ধ হয়ে যায়। আমি ঠিক ওই ছাতার দিকে তাকায় পড়ি। ছাদের দিকে তাকারও সাথে সাথে দেখি ইনামুল আর আমার চোখের সামনে নেই। সে কেমন যেন হারিয়ে যায়। আমি চিন্তা করতে লাগি যে কী ব্যাপার, ইনামুল আজকে গেল কোথায়। দেখলাম আমি আমার জ্ঞান থাকতেই যে ইনামুল আমার সামনে এসেছে। আসলে ইনামুল গেল কোথায়, আমি এটা চিন্তাভাবনা করতে করতে আমি ঠিক ছাদের পূর্ব দিকটাতে তাকায় থাকি। হঠাৎ করে দেখি যে ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে আমার পিছেকে যেন একজন দাঁড়িয়ে আছে। তার ছায়াটা ঠিক 10 থেকে 12 ফুট বা 14 ফুট বা 15 ফুট দূরে ছাদের পূর্ব দিকে চলে গেছে। এত ছায়া, এত প্রচণ্ড লম্বা কেউ আমার পাশে দাঁড়ায় আছে। আমি প্রচুর ভয় পেয়ে যেন গা কাঁপতে থাকে। আমি আমার ভয়ের কারণে আমার সাহস হয়েছিল না যে আমি পিছন দিকে তাকাই বা পিছন দিকে ঘুরে দেখি যে আসলে কে আমার পিছে দাঁড়াইছিল।
কিছুক্ষণ পরে যেটা হয়, আমি ভয়ে ওটা দেখতে লাগে, তার ছায়াটা, যে সে কি একজন বাটপার, তত বড় একজন ভয়ঙ্কর লোক। এটা দেখে আমি ভয়ে যখন ঘোরাতে পারছিলাম না, কিছুক্ষণ পরে দেখি সে আস্তে আস্তে কুজো হতে থাকে। যার ছায়াটার কারকভাবে আমি বুঝতে পারি যে সে কুজো হয়ে আমার ঠিক মাথার বাম দিকে কানের উপরে সে চেপে ধরে তার একটা হাত দিয়ে। আর একটা হাত দিয়ে, যে আমি যেহেতু পূর্ব দিকে ঘুরেছিলাম, আর একটা হাত দিয়ে আমার মাজা বা আমার হাতটা দিয়ে হাতের দিক থেকে চেপে ধরে রাখে। তার যে চেপে ধরে রাখে কুজো হয়ে, তার হাতের যে ফাঁকাটা ছিল, সে ফাঁকাটার ভিতর দিয়ে আলোটা ঠিক, চাঁদের আলোটা ঠিক তার হাতের ফাঁকা দিয়ে পড়তেছিল নিচে। আমি দেখে ভয়ে চিৎকার মারতে থাকি কেমন যেন। সেই চিৎকার ছিল এত জোরে, সে চিৎকারটা ছাদের বাইরে যাচ্ছিল না। এরকম একটা অবস্থা থাকে। কিছুক্ষণ পরে সে আমাকে হঠাৎ করে কী কারণে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে সে চলে যায়। আমি প্রচণ্ড ভয়ে তাড়াহুড়ো করে উঠে দেখি বাঁ পাশে যে তাল গাছ বা তেঁতুল গাছ, দুটার পাতা ঝড়ের মতন মোড়ামুড়ি খেছে, এবং সে ওই পাশ দিয়ে আমার কাছে মনে হলো যে ভাঙচুর করে চলে যাচ্ছে। কিন্তু আশেপাশে যতগুলো গাছগাছালি ছিল কোনোটাই নড়ছে না, শুধু ওই তিতুল গাছ আর তাল গাছটাই নড়ছে। আমি প্রচণ্ড ভয়ে ছাদের থেকে কাঁথাটা বালিশ দিয়ে পেঁচ দিয়ে আমি ছাদের নিচেই ফেলে দিয়ে ছাদের পরের থেকে বাথরুমের ছাদে এক লাফ আর এক লাফ দিয়ে নিচেই পড়ে বাড়িতে চলে যাই। আমার আব্বা ডেকে বলে, কিরে বসিন নাকি? আমি বলি, হয়। কিরে তুই ছাদের থেকে চলে আসলি কেন? আমি বলি যে আমি প্রচণ্ড ভয় পেয়ে ছাদের থেকে চলে আসি। সকালবেলা যেটা হতে থাকে সেটা আমার প্রচণ্ড গায়ে জ্বর আসতে থাকে এবং আমের বমি হতে থাকে। আমি আব্বাকে ঘটনাটা খুলে বললে ঠিক ইনামুলকে বাড়ি থেকে ডাইকে নিয়ে আসে। ইনামুলকে ডেকে আনার পরে আমি ইনামুলের কাছে জিজ্ঞেস করি, ইনামুল তুই কি ছাদে গিয়েছিলি? তখন সে বলে যে না, আমি তো ছাদে যাই না, আমি ঠিক তাসটা খেলে এসে 10টার মধ্যেই আমি বাড়িতে শুয়ে পড়ি। বাট ইনামুলের আব্বাও, সে আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক এখনও আছে, যে আমার বাড়িতে এসে বসে বা আমার আব্বা তাদের বাড়িতে যায় বসে, ঠিক আমাদের বাড়ি থেকে তার বাড়ি 200 গজ দূরে, এতটুকু ডিফারেন্স। সে বলে যে না, আমার ছেলে তো রাত্রে এসেই বাড়িতে শুয়ে পড়েছে, সে তো ছাদে যায়নি। আমার বুঝতে আর অসুবিধা হলো না যে আমার সাথে যে ঘটনা ঘটাইছে বা আমার সাথে যে এসেছিল বা আমাকে ধরেছিল, সে ছিল ভয়ঙ্কর একজন লোক। আমার যেহেতু কোনোভাবেই আমার এই সুস্থ হচ্ছিলাম না, আমার মা, আমাদের পাড়ার একটি ছেলে, তার নাম ইকলাস, তাদের বাড়িতে ঘুরতে ঘুরতে বা বেড়াতে গেছিল। তখন তার মা আমাকে বলে যে কি ব্যাপার, তোমার বসির কি সুস্থ হয়েছে? আমার বলে যে না, কিছুতেই সুস্থ হচ্ছিল না। তার শ্বশুর তখন আসে হজ থেকে এসেই তাদের বাড়িতে আসে বেড়াতে। তখন তার শ্বশুরের কাছে আমার মা ঘটনা খুলে বলে। তখন আবে জমজমে কিছু পানি এবং কাগজের উপরে কি যেন লেখে, বলে যে আপনার ছেলেকে এটা ভিজায় খাওয়ালে আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হবে। ওইটা আমি নিয়মিত খেলে বা ওইটা খাওয়ার পরে আমি সম্পূর্ণ সুস্থ হই। রাসেল ভাই, এই ছিল আমার সর্বপ্রথম ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে আসছি আমাদের আরও একজন দ্বিতীয় অতিথির কাছে এবং তার শেষ ঘটনাটা আমরা শুনবো তার কাছ থেকে। প্লিজ আপনার ঘটনাটা আপনার নাম বলে শুরু করুন। আমি একটা প্রাইভেট মেডিকেলে 3rd ইয়ারে পড়ছি। আমি আমার জীবনের প্রথম ঘটনাটা বলতে যাচ্ছি, মানে যেখান থেকে আমার সমস্যাগুলো শুরু হয়েছে। ঘটনাটা হচ্ছে 2012 সালের জুন মাসে ঘটনা। তারিখটা মনে নেই, কারণ আমার 12 সাল ডায়েটা হারায় গেছে, তারিখটাও খেয়াল করতে পারতেছি না। তো আমি তখন প্ল্যানচেট করতাম, মানে হুমায়ুন স্যার এবং জাফর ইকবাল স্যারের বইটা পড়তাম। তো ওখান থেকে ইন্সপাইরেশন হয়ে নিজেই আর কি জিনিসগুলো করতাম। তো ঘটনার দিন প্রচণ্ড গরম ছিল জুন মাসে। আমি রাত 12:30টায় কারেন্ট চলে গেছে। আমি ছাদে আমাদের বাসাটা ছিল 2 তলা, নিচতলায় আমরা থাকতাম, উপরতলা ছিল স্টোর রুম। এবং এটা হচ্ছে মানিকগঞ্জের বাসায়, আর মানিকগঞ্জে ছিলাম তখন, আমার আম্মু ওখানে চাকরি করতো। তো আমি ছাদে চলে গেছি 12:30টার দিকে। তো তখন কি মনে করে জানি, আমার পকেটে একটা মোম ছিল আর ম্যাচ ছিল, আমি এটা নিয়ে আর কি প্ল্যানচেট শুরু করলাম। তো ওটার একটা পর্যায়ে, মানে ওই মোমটাকে ঘিরে ঘুরতে হয়। তো আমি মোমটাকে ঘিরে ঘুরছিলাম, তো 10-12 মিনিট ঘোরার পরে হঠাৎ করে মোমটা নিভে গেছে। নিভে যাওয়ার পর আমি থমকা দাঁড়ায় গেলাম ওখানে, যে জিনিসটা কি হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আবহাওয়াটা টোটাল চেঞ্জ হচ্ছে। যেখানে আমি প্রচণ্ড গরমে মানে ঘামছিলাম, সেখানে দেখলাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু করছে এবং আমি ঠান্ডায় কাঁপছি। অথচ মানে আশেপাশে একটা গাছের পাতাও উঠতেছে না, মানে একটু বাতাসও নাই আশেপাশে। তো আমি ওই জায়গায় স্টিল দাঁড়ায় আছি। তো কতক্ষণ দাঁড়ায়ছিলাম জানি না, হয়তো 5-6 মিনিট হবে। হঠাৎ করে একটা সাউন্ড শুনলাম। তো নর্মালি আমরা যেরকম সাউন্ডটা হয়, সামনে থেকে, ডান থেকে, বাম থেকে বা পেছন থেকে কোনো একটা দিক থেকে আসে, সাউন্ডটা আমি মানে টোটাল চতুর্দিক থেকে শুনলাম। যে আমাকে কেউ একজন বলল, একদম ক্রিস্টাল, মানে ভয়েসটা আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না। এটা যে শুনছে মানে সে বুঝবে আর কি। এটা অন্যরকম আর কি গলাটা ছিল, যে রাতটা তো তোমাদের জন্য নয়, রাতটা আমাদের। এই শব্দটা আমি মানে কথাটা শোনার পর আমি প্রচণ্ড ভয় পেলাম এবং ওখানে মোম ফেলে দিয়ে আমি নিচে চলে গেছি। এবং তখন থেকে আমার সাথে ঘটা শুরু করছে। তার কিছু আমি আসলে দিনের বেলা মানে যে জিনিসটা মনে করলাম যে হয়তো রাত্রে আমি সাউন্ড হ্যালুসিনেশন হয়েছে, জিনিসটা আমি ভুলও শুনতে পারি। অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, মাথায় চক্কর দিয়ে হয়তো আমি সাউন্ড হ্যালুসিনেশন হয়েছে। 2 দিন পর আমি ঢাকায় চলে আসি। তার কয়েকদিন পর আমার আম্মু আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে যে আশিক, মানে আমাদের বাসার ছাদে যেন কি দৌড়াদৌড়ি করে, 9:30 বাজে একবার দৌড়াদৌড়ি করে আর রাত 12টার পরে দৌড়াদৌড়ি করে। তো আমার ভাই আছে নাইম, ও বাসায় থাকে তখন। তো আমি নাইমরে বললাম যে তুই যখন দৌড়ায় সাথে সাথে দৌড় দিয়ে উপরে চলে যাবি, দেখবি যে কেউ আছে কিনা।
তো কয়েকদিন এরকম করছে, তারপর আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আমি তো সাথে সাথে একদম ইনস্ট্যান্ট দৌড়ে উপরে যাই, দেখি কেউ নাই। তা আমি ওর বললাম এক কাজ কর, ওই বাইরে বালি আছে, বালি ই করবি যে রাত মানে বিকালবেলা বা সন্ধ্যার দিনটা তোর ফ্রেন্ডের নিয়ে পুরাটা ছাদ বালি বিছাই দিবি, যদি কেউ হাঁটে ও পায়ের একটা ছাপ পরে থাকবে ওখানে। এইটা মনে করে আমি ওরা বলছি, তো ওই জিনিসটা করছে। পরের দিন ও আমাকে ফোন করে বলতেছে যে ভাইয়া গতকাল তো আমি ছাদে বালি বিছাইছি, বাট পরের দিনকে গিয়ে দিয়ে ছাদে তো মানে পায়ের চিহ্ন তো দূরের থাকে, একটা বালিও নেই। এটা হচ্ছে ঘটনা। তারপরের থেকে এর কিছুদিন পর, এটা হচ্ছে 12 সালের প্রায় মানে অক্টোবরের দিকে, আমার আম্মা একদিন ফোন করে বলতেছে যে তোর ভাই ভয় পেয়েছি। আমি নাইমিরের সাথে ফোনে কথা বললাম যে ভাই গত রাত্রে আমি প্রচণ্ড ভয় পেয়েছি, কি হয়েছে? যে আমি মানে তখন সে রাত্রে আমার আম্মু বাসায় ছিল না, মানে অফিসের কাজে আর কি, ওখানে থাকতে হইত মানে থাকছিল আর কি কয়েকদিন রাত্রে। তো ও রাত্রে 12:30টার পরে প্রায় 1টার দিয়ে বলল যে আমি মানে দরজায় মানে জানালাতে নক করা শব্দ, মানে আমার ঘুমটা একটু হালকা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে জানালায় কি যেন নক করতেছে। তো আমাদের হচ্ছে বাসার পাশে লাগে আরেকটা বাসা, মানে মাল্টি মানে 6-7 তলা বিল্ডিং। তো বারান্দার লাইটটা কিন্তু আমাদের জানালায় পড়ে, মানে আমাদের লাইট বন্ধ করলে বারান্দার লাইট পড়ে। তো বলতেছে যে ভাই আমি রাত্রে হঠাৎ করে মানে শব্দ পাই, আমি ঘুম ভাঙার দেখি যে মানে আদো আলো আত খায়, তার কি দেখলাম যে একটা লোক, মানে তার মানে লোকটার ফেসের বর্ণনাটা সেরকম দিল যে মানে চাকু দিয়ে পুরাটা মুখে করলে যেরকম হয় না, মানে খাওয়া এরকম, আর রক্ত মাখা জামা দিয়ে তাকায় রইছে। তো এইটা দেখা ধমন করে একদম টোটাল মানে যা ছিল ঘুমের রেস্ট ছিল সবটা একদম সোজা বসে গেছে। ঠিক এই মুহূর্তে আমাদের তখন সাবুরিতারকে আমাদের এক আঙ্কেল আবার আন্টি ওখানে চাকরি করতো, উনি থাকতো। তো আঙ্কেল ওকে ডাকতেছে যে নাইম নাইম। তো নাইম বলতেছে যে আঙ্কেল কী হয়েছে? কয় তুমি কিছু শুনছো? নাইম বলতেছে কি? কয় একটা লোক, মানে ওই আঙ্কেলের মেয়ে ছিল জুই, না যে আমি এইমাত্র শুনলাম মানে জুই জুই ডাকতেছে, এটা শুনে তো আমি ঘুম থেকে উঠছি। তো নাইম কি করলো, মানে ওই রুমে কথা হচ্ছিল, কনভারসেশন। তো নাইম ঘর থেকে বের হয়ে দেখলো যে কেউ একজন ওই মানে সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে একদম ছাদে দৌড় দিলে যেরকম শব্দটা, ওর কাছে মনে হলো যে কেউ একজন নিচ থেকে দৌড় দিয়ে উপরে চলে গেছে। তো ও এবং আঙ্কেল দুইজনই দরজা খোলা বের হলো, আর দুইজনে মিলে ছাদে গেছে, গিয়ে আর ওখানে কাউরে কিছু পায় নাই, নিচে চলে আসছে। তার কিছুদিন পর আম্মা আর কি ওখান থেকে বদলি হয়ে চলে আসে। তো ওখানে যে আঙ্কেলটা এখন উনি ওখানে আছে, আমি লাস্টে যে আমি আজকে আসলাম। কিছুদিন আগে কথা হয়েছে, 3-4 দিন হবে। এখন ওখানে এ ধরনের ঘটনা ঘটে, রাত্রে জুই কয়, কে জানি ডাকে, মানে কারোর একটা ফেস দেখা যায়, এই ধরনের ঘটনা ঘটতেছে। অথচ আমার ওই মানে প্যান্টচিটার আগ পর্যন্ত গত 6 বছর ওখানে আমরা ছিলাম, কোনো ঘটনা ঘটে নাই। ইভেন আমার সাথেও তার আগ পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই। তারপর থেকে আমার সাথে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এটা ছিল ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে। সো থ্যাঙ্কস আপনাকে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো। রাসেল ভাই, হাই লিসেনার্স, আমি শাকিম হোসাইন। আমি এসএসসি কর্তবাবু সরকারি কেএমএস ডিগ্রি কলেজে পড়াশোনা করি এবং আমি এসছি ঝিনাইদহ থেকে। তো আমি আমার কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় যেতে চাই। আমার সাথে যে ঘটনাটি ঘটে, আমার তখন এসএসসি পরীক্ষা শেষ হয়। এসএসসি পরীক্ষা শেষ হবার পর যখন আমাদের স্কুল ছুটি ছিল, তো সেই টাইমে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা আমাদের ঈদগাহ মাঠে আড্ডা দিচ্ছিলাম। তো হঠাৎ রাত 10টার দিকের আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের ওই এলাকায় রাসেল ভাই প্রচুর পরিমাণে বাদাম চাষ হয়। তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা বাদাম সেদ্ধ করে খাবো। তো মানে বাদাম তুলে তারপর সেদ্ধ করে যায়? হ্যাঁ, সেদ্ধ করে খাই। তো তারপর আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা মাঠে রওনা দিই। তারপর যেহেতু আমরা বাদাম মাঠ থেকে তুলতে শুরু করি ভোর থেকে, আচ্ছা। তো তারপর তখন আবহাওয়াটা খুবই নরম ছিল। কিন্তু হঠাৎ আমার কিছু ফ্রেন্ড লক্ষ্য করলো যে চারিপাশে যে খেজুর গাছ ছিল, কিন্তু তো খেজুর গাছ প্রচুর মানে জোরে মনে হচ্ছে যে মানে ভেঙে ফেলছে আর কি, প্রচুর জোরে বাতাস হচ্ছে আর ঢিল ছোড়ার শব্দ শোনা যাচ্ছে। তো আমার ফ্রেন্ডরা উপলব্ধি করার পর আমাকে বলে যে শাকিন দেখা হচ্ছে কি ওইদিকে কি ঘটছে। তো আমিও তখন বিষয়টা লক্ষ্য, তো তারপর আমরা আজকে সিদ্ধান্ত করলাম আমাদের আর এখানে থাকা সম্ভব না, তো চল আমরা বাসার দিকে রওনা দিই। তো আমরা যেই পরিমাণ বাদাম তুলেছিলাম তো সেটা আমরা রাখিনি, আমরা ওইটা নিয়েই আমরা আমাদের ওই গন্তব্যস্থলে আমরা পৌঁছাই, আমাদের স্কুল ঈদগাহ মাঠে। তো ঈদগাহ মাঠে আসার পর আমরা বাদামগুলো ছড়াই। তো ছড়ানোর পর আমার ফ্রেন্ড নাসিম ও আমাকে বলল যে শাকিম তুই পানি নিয়ে আয়, বাদাম সেদ্ধ করতে হলে যেহেতু পানি লাগে, পানি এবং লবণ লাগে। তো আমাকে পানি নিয়ে আসতে বলল কানাপুকুর থেকে। পাশে একটা পুকুর ছিল ভাই, তো ওই পুকুরটার নাম কানাপুকুর। ওই পুকুরকে ঘিরে বর্তমানে এখন অনেক ভয়াবহ ঘটনা ঘটে গেছে এবং এখনও ঘটছে। তো আমি দেখতে পেলাম যে কানাপুকুরের উপর দিয়ে মানে একটা বুড়ো টাইপের লোক মানে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো পানি নড়াচড়া শব্দ নেই।
তো দেখলাম যে হেঁটে চলে যাচ্ছে। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই রাসেল ভাই। তো ভয় পাওয়ার পর আমি দৌড়ে আসি, এসে আমার ফ্রেন্ডদেরকে বলি যে ওই দেখ আমি একটা জিনিস দেখলাম। তো ওরা আমার সাথে যায়, যেতে আমরা সবাই দেখতে পাই জিনিসটা। কিন্তু তারপর আমার ফ্রেন্ডরা বলল যে থাক, বেশি বাড়াবাড়ি করার কিছু দরকার নেই, আমরা আজকে বাদাম সেদ্ধতার কাজটা সেই। তো আমরা আগুন জ্বালাই রাসেল ভাই। আগুন জ্বালানোর পর আমরা ওই সময় কোনো প্রবলেম ফেস করি না। তো আগুন জ্বালানোর পর আমরা বাদাম সেদ্ধর কাজটা শুরু করে দিই। তো যখন আমাদের বাদাম সেদ্ধ কমপ্লিট হয়ে যায়, তখন আমরা ওই ঈদগার উপরে বাদামগুলো আমরা থুয়েবি মানে রাখি আর কি। তো তারপরই রাসেল ভাই ঘটে আসল ঘটনা। তো আমরা শুনতে পেলাম যে ঈদগার পিছন থেকে অনেক জোরে জোরে কে যেন থাবা দিচ্ছে, মানে বাড়ি দিচ্ছে আর কি। আর এমন টাইপের শব্দ করছে যা রাসেল ভাই আমি বলে বোঝাতে পারবো না। দেখেন রাসেল ভাই, আমার এখন কথাটা চিন্তা করে আমার গায়ের লোম খাড়িয়ে গেছে। তো আমরা প্রচুর ভয় পাই। তো আমরা ওই টাইমে ফেস করি যে আমাদের আর এখানে থাকা সম্ভব না, তো চল বাড়ি চল। তো আমরা আঁকাবাকি করে ওই যে জিনিসপতিগুলো ছিল ওগুলো আমরা নিয়ে বাড়ির দিকে দৌড়ে রওনা দিই। তো আসার পর রাসেল ভাই এখানে ঘটনা শেষ হয় না। আমি রাতে শোয়ার পর স্বপ্ন দেখতে পাই যে একটা লোক এসে বলছে যে এই আমরা ওখানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম, তো তোরা ওই ঈদগাতে ওইগুলো ঢেলে জায়গাটা নষ্ট করলি কেন? তো এটা আপনি স্বপ্ন দেখেছেন? জি জি জি, স্বপ্ন দেখেছি। তো তারপর বলল যে যা করেছিস ভালো করেছিস, যদি অসত মনে না আসতিস তাহলে তোদের যে কারো কোনো ক্ষতি করে দিতাম। তো রাসেল ভাই এইটা স্বপ্ন দেখার সাথে সাথে আমি শুনতে পাই যে আমাদের ঘরের ছাদের উপরে মেহগনি গাছ ছিল। তো মেহগনি গাছে অনেক মোটা ডাল একটা ছাদের উপরে ভেঙে পড়ার পর আমার ঘুর ভেঙে যায় হঠাৎ। তো আমি প্রচণ্ড ভয় পাই রাসেল ভাই। তো তারপর আমি আমার মামার ঘরে শোয়ার জন্য চলে যাই। শোয়ার পর সকালবেলা আমি ছাদের উপরে যেতে দেখতে পাই যে ওই ডালে নখের আঁচড় ছিল। মনে হচ্ছিল যে কে যেন মোট করে একটা ওই ডালটা টান দিয়ে ভেঙে ছাদের উপরে রেখে দিয়েছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি চলে যাব এখন আমাদের আরও একজন ব্যক্তির কাছে, যিনি এইমাত্র আমাদের সাথে যোগ দিলেন। এবং শুরুতে জানতে চাইব আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, প্লিজ বলবেন। হ্যালো লিসেনার্স, আমি অপূর্ব। আমি এসেছি দক্ষিণ বাসাগো থেকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব এটা আমার নিজের লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা ঘটে ২৭শে অগস্ট ২০১৩-তে। সেদিন আমার আব্বুর সাথে আমার আম্মুর অনেক ঝগড়া হয়। এমন একটা পরিস্থিতি যে আম্মু বাসা থেকে চলে যাবে। ওকে ফাইন, ঠিক আছে। আম্মু ড্রাইভারকে ফোন দেয়, বাট ওনার ওয়াইফ অসুস্থ ছিল অ্যান্ড সে প্রেগনেন্ট থাকার কারণে সে সেদিন আসতে পারে, সে সেদিন ডিউটিতে জয়েন করতে পারে নাই। তখন আমি চিন্তা করলাম যে আমার আম্মু চিন্তা করলো যে সে বাসে যাবে। তখন আমি চিন্তা করলাম যে থাক, আমি আম্মুকে নিয়ে যাই। আম্মু আমাকে নিতে চাইল না। যে আমার নানু বাসাটা এটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ। সেই যে রাস্তাটা ধরে যেতে হয় এটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ে। রাস্তাটা খুবই খারাপ অ্যান্ড এখানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আম্মু আমাকে নিয়ে যেতে চাইল না। কজ আম্মু বলল যে সেখানে তুমি ড্রাইভ করতে পারবা না। বাট অনেকটা ঝগড়াঝাটি করার পরেই আমি আম্মুর সাথে বের হলাম। ওকে ফাইন। রাস্তাতে অনেক জ্যাম থাকার কারণে আমরা আমার নানুর বাসায় যেতে একটু লেট হয়ে গেল। ইট ওয়াজ মেবি 12:45। আমার বলে রাখি যে আমার নানা এবং নানু হার্টের রোগী। যার কারণে ওনারা বেশি রাত জাগেন না। আপনি জানেন রাসেল ভাই যে গ্রামের মধ্যে মানুষজন ৮টার সময় খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যান। আমরা যখন সেখানে গেলাম ১:১টার দিকে, তখন বাসায় সবাই ঘুমাচ্ছিল। আমরা যাওয়ার পরে সবাই খুব অবাক হয়ে যায় আমাদেরকে দেখে। তখন আমার আম্মু তাদেরকে বলে যে এখন তোমরা ঘুমিয়ে যাও, আমি সকাল হলে তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। তখন সবাই আমার আম্মুকে মেনে নেয়, কারণ অনেক দূর জার্নি করে আসছি, তাই সবাই যে যার মতো ঘুমিয়ে যায়। আমার রাসেল ভাই বই পড়া রাত্রেবেলা খুব অভ্যাস আছে, যার কারণে আমার সেদিন রাত্রেবেলা মোটেও ঘুম আসছিল না। আমার যতটুকু মনে পড়ে রাসেল ভাই, আমি ঠিক 2:21 আমি বাসার ছাদে যাই। এখন রাসেল ভাই আমি আমার নানু বাসার লোকেশনটা বলি। আমাদের নানু বাসাটা হচ্ছে অনেক বড় একটা এরিয়াতে, ঠিক আছে? এটা হচ্ছে সোনারনা পিরোজপুরে। আমার নানু বাসা থেকে ঢুকলেই হাতের বাম পাশে হচ্ছে একটা মসজিদ, আর বাসার একদম ফ্রন্ট সাইডে হচ্ছে একটা বিশাল বড় একটা পুকুর। আর আমার নানার পারিবারিক কবরস্থান হচ্ছে ঠিক আমার নানু বাসার নিচেই। আমার বাবা মার, আমার নানা নানুর বাবা মার পারিবারিক কবরস্থান। ছাদ থেকে দাঁড়ালে প্রথমেই সেটা চোখে পড়বে। আর তার ঠিক একটু সামনেই রয়েছে সোফার মতন একটি জায়গা, যেখানে আমার নানা ভাই বসার জন্য একটি সোফার মতন বানিয়েছে। বলে রাখা ভালো, সেখানে অনেক গাছগাছালি আছে এবং সেখানে আমার নানা ভাই সব সময় সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে 100 পাওয়ারের বাউল জ্বালিয়ে রাখেন। সো সেখানে ট্র্যাপিশিয়াল লাইট অলওয়েজ থাকে। রাসেল ভাই আমি স্মোক করি। আমি সেখানে গিয়েছিলাম
আমি ছাদের মধ্যে ছিলাম এবং স্মোক করছিলাম এবং আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ফোনে। হঠাৎ করে আমার চোখ যায় বাসার নিচে। আমি দেখতে পাই যে সে যেই সোফাটা ছিল সেখানে একটা বড় একটা কুকুর, পুরা কালো, সেটা ছিল, অ্যান্ড সেটা আমার নানার বাবা মার কবরের দিকে তাকিয়ে গোংরানি করছিল এবং সেটা কান্না করছিল। জিনিসটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগে। তখন আমি সাইড চেঞ্জ করে দেই, আমি মসজিদের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি অ্যান্ড স্মোক করতে থাকি অ্যান্ড ফোনে কথা বলতে থাকি। হঠাৎ করে আমি আমার ঠিক বাম কানে একবার আমার নানার গলার ভয়েস শুনতে পাই। বলে রাখা ভালো রাসেল ভাই যে আমার নানা হার্টের রোগী, অবভিয়াসলি উনি ছাদের মধ্যে আসবেন না, আর আমি ছাদে শুধু আমি একাই ছিলাম আর আমার সাথে আর কেউই ছিল না। এভাবে চলে যায়, আমি এই জিনিসটাকে ততটা মনে নেইনি। আমার চিন্তাভাবনা ছিল এরকম যে আমি সারা রাত যত যাই হোক আমি রাত্রেবেলা ছাদেতেই থাকব। ওকে, ঠিক আছে। তখন এভাবে চলে যায়, 5-10 মিনিট চলে যায়, টেরও পাই না কোনো কিছু, মনেই হয় না। তখন হঠাৎ করে আমার কাছে কেন যেন মনে হলো আমার বাম পাশ দিয়ে কেউ যেন হেঁটে চলে গেল, কালো রঙের বোরকা পরে। আমি জিনিসটা বুঝতে পারলাম যে আমার সাথে কিছু একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে, সামথিং ইজ গোয়িং রং। তখন আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম আমি তোমাকে পরে ফোন দিব। দেন আমি রাসেল ভাই শুনেছি বড়দের কাছে যে আগুন থাকলে নাকি কোনো খারাপ জিনিস নাকি কারো ক্ষতি করতে পারে না। তখন আমি আরেকটা সিগারেট ধরালাম, ধরিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে এক দৌড় দিয়ে ছাদ থেকে নেমে যাওয়ার চেষ্টা করলেন। তখন রাসেল ভাই আমি যেটা শুনতে পেলাম একটা মেয়ের গলার ভয়েস, যার গলার ভয়েসটা ছিল ঠিক তার মতন যার সাথে আমি ফোনে কথা বলছিলাম। সে আমাকে ডাকছে, প্লিজ যেও না, প্লিজ যেও না, একবার আসো, ফিরে আসো। আমি সেটার দিকে তাকানোর সাহসও করিনি। আমার কেন যেন আমার মন বলছিল যে আমি যদি পিছ ফিরে তাকাই হয়তোবা আমি বেঁচে ফিরতে পারবো না এই ছাদ থেকে। আমি নেমে গেলাম বাসার ছাদ থেকে। আমি বাসায় এসে খুব ভয় পেলাম অ্যান্ড ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা সেই দিন রাত্রেবেলা আমি খুব খারাপ স্বপ্ন দেখলাম। একটা মেয়ে বোরকা পরা, বাট তার চেহারাটা বোঝা যাচ্ছে না, বাট তার গলার ভয়েসটা ছিল ঠিক সেই মেয়েটার মতন যে মেয়েটা আমাকে ছাদে আমাকে ডাক দিয়েছিল পিছন থেকে। সে আমাকে বলল যে তুই আমার কথা শুনস নাই, তুই তোর জীবন থেকে অনেক প্রিয় একটা জিনিস হারাবি। এই জিনিসটা দেখার সাথে সাথে আমি ঘুম থেকে ভেঙে যাই। আমার ঘুম ভেঙে যায়, তখন বাজতে ছিল ঠিক 9টা। 10:30টার সময় আমার আম্মুর আবার একটা ফোন আসে। আমার ফোন পাওয়ার সাথে সাথে আম্মু কান্নায় ভেঙে পড়ে। আম্মু আমার দিকে তাকিয়ে বলে, তোমার ফুপু আর নাই। রাসেল ভাই, আমি কখনো বিশ্বাসও করতে পারি নাই এভাবে আমার ফুপু চলে যাবে। বলে রাখি রাসেল ভাই, আমি জানতাম যে আমাদের ছাদটা ও নানুবাসার ছাদটা ভালো না, বাট তবুও আমি যে কেন গিয়েছিলাম ওখানে আমি নিজেও জানি না। সো এভাবেই আমাদের ঘটনাটা তার সাথে ঘটে, একদম অন্য। আচ্ছা, আপনার নামটা আরেকবার একটু প্লিজ বলবেন। হ্যালো, আমি মামুন। আচ্ছা, আপনার বোবা ধরার ব্যাপারটা কীরকম আপনি একটু বলেন তো আমাকে। আমার বোবা ধরার ব্যাপারটা হচ্ছে যে সবাই বলে যে বোবা ধরলে যে নাক এবং পায়ের বুড়ো আঙ্গুল যদি সমানভাবে থাকে এবং চিথে মানুষ থাকে তখন তাকে বোবা ধরে, কিন্তু আমার বোবা ধরার ব্যাপারটা হচ্ছে অন্যরকম, যে আমার যখন বোবা ধরে তখন কন্টিনিউয়াস ধরতেই থাকে। আমি যদি কাঁথে শুই দেন আমার বোবা ধরবে, এবং আমি যদি উপরে শুই তবুও বোবা ধরবে, আমি যদি কোথাও হেলান দিয়েও থাকি তবু আমার বোবা ধরবে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে আমার বাসা যেহেতু লালমনিরহাটে এবং আমি ঢাকা পড়াশোনা করি, তো যখন আমি জার্নি করি মাঝে মাঝে দেখা যায় আমার বাসের সিটের মধ্যে আমি যাচ্ছি, বাসের সিটের মধ্যে আমার বোবা ঢুকতেছে। সেক্ষেত্রে আমার পাশের যে বসে থাকে তাকে বলতে হয় যে আমার যদি কোনো ধরনের বোবা ধরে বা কোনো ধরনের সমস্যা হয় ভয় পাবেন না, আমাকে একটু ডেকে দিবেন। তো এটাই হচ্ছে কি হয় বোবা ধরার সময় একটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো একটা চাপ আমার মাথার মধ্যে আসতেছে, কোনো একটা চাপ আসতেছে এবং আমি জিনিসটা অনুভব করতেছি যে আমার একটা চাপ আসতেছে এবং আমার সব কিছু একদম অবশ হয়ে যাচ্ছে, বাট আমি কিছু করতে পারতেছি না। আবার আস্তে আস্তে জিনিসটা নিজে যখন আমি চেষ্টা করি যে এটা থেকে ভেঙে যাব, তখন আবার আস্তে আস্তে ঠিক হয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম নাফিসা চৌধুরী, আমি থাকি ইউএসএতে। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি একটি আমার জীবনের দুর্ঘটনাও বলতে পারেন। আমার বিয়ে হয় 2002 সালে। বিয়ের পর স্বামীর সাথে আমি আমেরিকায় চলে আসি। এখানে আসার পর একটা কফি শপে রাতে ডিউটিতে কাজ করি। প্রতি রাতের মতো সে রাতেও কাজ করছিলাম। ঘটনার শুরু আসলে এখান থেকেই। রাত 2টা কি 3টের দিকে আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণ পর ভেতরে লাইট অফ হয়ে যায়। এখানে কারেন্ট যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, লাইট বন্ধ হয়ে যাবে কেন? এইভাবে খুব ভয় পেতে থাকি। ভেতর থেকে চিৎকার করছিলাম, মনে হচ্ছিল যে আমার কথা কেউই শুনতে পাচ্ছে না। বাইরে সামান্য কিছু আলো এসে দেয়ালে পড়ছিল।
আমার ছায়াটা আমি দেয়ালে দেখতে পাচ্ছিলাম, কিন্তু লক্ষ্য করলাম যে আমার ছায়ার পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মনে হলো যে এটা তো আমার ছায়া, কিন্তু আরেকটা ছায়া কার? এটা দেখা মাত্রই আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন চোখে দেখি যে বাসার বিছানায় শুয়ে আছি এবং পরে শুনতে পাই আমার বস আমার স্বামীকে ফোন করে ঘটনা বলে। আমি ওয়াশরুমের সামনে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। এই ঘটনার 1 মাস পরে আমি আল্লাহর রহমতে সন্তান সম্ভবা হই। একদিন দিনের বেলায় সোফায় শুয়ে আছি, লক্ষ্য করলাম যে আমাদের কিচেন থেকে একটা 3-4 বছরের বাচ্চা মেয়ে ডাইনিং রুমের দিকে এসে মিলিয়ে গেল। আমি উঠে কিচেন এবং ডাইনিং রুম চেক করি, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ফিরে ড্রয়িং রুমের কাছে আসতেই দেখি ওই বাচ্চা মেয়েটা আমার জায়গায় বসে আছে এবং ইশারা করে আমার দিকে কিছু একটা দেখাচ্ছে। আমি আসলে ভয়ে চিৎকার দিলে আমার স্বামী উপর থেকে এসে আমাকে নরমাল করে। এভাবেই দিনের পর দিন অ্যাবনর্মাল কিছু ঘটনা আমার সাথে ঘটতে থাকে। সবচেয়ে অ্যাবনর্মাল যে বিষয়টা আমার সাথে হয় সেটা হলো, ডক্টররা যখন আমার বেবির হার্টবিট চেক আউট করে তখন তারা 1 বার 2 বার 3 বারের চেক আউটেও বেবির হার্টবিট খুঁজে পায় না। যতবারই ডাক্তারের কাছে গিয়েছি আসলে ততবারই এরকম হয়েছে। কয়েকবার চেক আউট করার পর তারা বেবির হার্টবিট খুঁজে পায়। এরকম অ্যাবনর্মাল একটা ব্যাপার আসলে এখানকার ডক্টররাও কখনো ফেস করে নাই। এভাবে প্রায় আমি মাঝে মধ্যে একটা বাচ্চা মেয়ে আর একটা মহিলাকে আমার আশেপাশে অল্প সময়ের জন্য দেখতে পেতাম, এবং সবচেয়ে অবাক করা বিষয় হল ওই মহিলাটা দেখতে অবিকল আমার মতো ছিল, কিন্তু হাত পাগুলা ছিল অনেক কুৎসিত ও ছোট ছোট। আর আরেক রাতে আমি একটা ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখি যে একটা বাচ্চা মেয়ে আমার পেটের ওপর বসে তার 2 হাতের নখ দিয়ে আঁচড়াচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে আমার পরিবারের সাথে এই বিষয়গুলো নিয়ে আমি আলাপ করি। ওরা আমাকে আর বাংলাদেশের কুমিল্লার এক বড় হুজুরের কথা বলে। তো এই অবস্থায় এত বড় জার্নি করাটা আসলে ঠিক মনে করলাম না। তারপরেও আমি আর আমার স্বামী দুজন মিলে বাংলাদেশে আসার জন্য রওনা হই। বিমানের ভিতরেও আমার সাথে অনেক কিছু অ্যাবনর্মাল ঘটনা ঘটে। আমি বিমানের ওয়াশরুমে যখন যাই তখন দেখি যে কেউ একজন পেছন থেকে হয়তোবা আমার কোমর ধরে পেটের মধ্যে জোরে একটা আঁচড় দিল। আমি তখন চিৎকার করে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। একটা এম্বারেসিং একটা সিচুয়েশনের মধ্যে আসলে তখন আমি পড়ে গেছিলাম। সারাটা রাস্তা তখন ভয় আর টেনশনে কাটতে থাকল। বাংলাদেশে আসার পর আমি আমার খালার বাসায় উঠি। খালা আমাদেরকে বড় হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমাকে দেখে আমার সব কথা শুনে যা বললেন তার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। উনি বললেন, আমি যে সন্তান ধারণ করছি সেটা আমাদের সন্তান না, এটা একটা জিনের সন্তান, আর এটা যাদের সন্তান তারা আমার কাছ থেকে এটা নিতে চাচ্ছে বলেই আমাকে বারবার দেখা দিচ্ছে। তারপরে এই হুজুরের কাছেই আমার ট্রিটমেন্ট চলতে থাকে। এর মধ্যে মাঝে মাঝে আমি যখন একা থাকি তখন আমি অনেক ভয়ঙ্কর কিছু ফেস করি। যেমন আমার পেটের উপরে মনে হয় যে ঠান্ডা হাতের কোনো স্পর্শ অনুভব করি, আর মাঝে মাঝে ওই হাতটাকে আমি দেখতেও পাই। বাংলাদেশে থাকতেই আল্লাহর রহমতে আমার বেবির সুস্থভাবে দুনিয়াতে আসে, কিন্তু ভাগ্যে হয়তোবা আমার অন্য কিছুই লেখা ছিল। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের বেবিটা আমাদের কাছে নাই। সারা বাড়ি খুঁজতেছি বেবিকে, আর খুঁজে পেলাম না। পুরা ফ্যামিলি, পুরা এলাকাতে হইচই পড়ে যায়। আজ 7-8 বছর পরও আমরা আমাদের বেবিকে খুঁজে পাই নাই। আমিও আর মা হতে পারি নাই। এই ছিল আমার জীবনের ঘটনা। কি ঘটনা, কি দুর্ঘটনা, কি বলবো? আল্লাহর কাছে প্রার্থনা করি কাউকে যেন আল্লাহ আমার মতো এই পরিস্থিতিতে না ফেলায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা সরাসরি চলে যাই আপনার ঘটনায়। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেটা ছিল 2011 সালের ডিসেম্বর কিংবা নভেম্বরের দিকে। তারিখটা আমার সঠিক মনে নাই। সেদিন আমি কোচিং করছিলাম, আমার সামনে এইচএসসি এক্সাম ছিল। তো কোচিং ক্লাস শেষে যার কাছে আমি ছোটবেলায় ড্রয়িং শিখতাম, সে স্যার আমাকে ফোন করল যে এখানে একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, তুমি সেখানে আসো। আমি কোচিং ক্লাস থেকে একটা ক্লাস বাদ দিয়ে সেখানে চলে যাই এবং সেখানে যে স্যারের সাথে দেখা করি, স্যার আমাকে অ্যাটেন্ড করতে বলে, আমি অ্যাটেন্ড করতে পারি না। কারণ সেখানে যে আমার গার্লফ্রেন্ড ছিল তার সাথে আমার দেখা হয়েছে এবং তার সাথে আমার অনেক ব্রেকআপও হয়েছিল। সে কারণে একটা মানসিক অস্থিরতার কারণে আমি কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারি না। এবং সেখান থেকে মন খারাপ করে আমি আমার ফ্রেন্ডদের সাথে, আমার ফ্রেন্ড সুলতান এবং রিফাতের সাথে হাঁটতে হাঁটতে কলেজ রোডের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কলেজ পাশে যখন শেরপুর কলেজে গেলাম,
তখন কলেজের সামনে থেকে সুলতান এবং রিফাত বলল, যে আমরা বাসা চলে যাই, এই তো একটু ঘোরাফেরা করে চলে যাই, আমাদের একটা কাজ আছে। তো তখন মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে, চারিদিকে কুয়াশা অন্ধকার হয়ে আসছে, আশেপাশে কেউ নাই। আমার ভালো লাগলো না, আমি বাসার দিকে রওনা হতে লাগলাম। এই সময় মনে হলো পাশের ঝোপে একটা বেড়াল মিউমিউ করে চেঁচাচ্ছে বা ডাকছে। তো আমি পাশের ঝোপে দেখতে পারলাম যে একটা ডালের নিচে একটা বেড়াল চাপা পড়ে গেছে, সে বেরোতে পারছে না। তো আমার তাকে হেল্প করতে ইচ্ছে হলো। সো আমি তখন ওই ডালটা সরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে বিড়ালটা দৌড়িয়ে চলে গেল। জিনিসটা আমার অনেক ভাল লাগলো। তো মনে হাসি পাইল। তখন বিড়ালটা সরে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ল। সেটা ছিল একটা পাথরের শিবলিঙ্গ। এমনিতেই আমি অনেক শিল্পকর্ম, এই ধরনের জিনিস অনেক পছন্দ করি। কারণ আমার মনে হলো যে পাথরের শিবলিঙ্গ এবং অনেক পুরাতন এবং প্রাচীন মনে হচ্ছিল দেখে। আমার মনে হলো যে আমি এটা বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাচ্ছিলাম, আবার এমন মনে হলো যে এটা বাসায় নিয়ে যাওয়া ঠিক হবে না। কারণ না, চুরি করা এটা হবে, কিছু হবে, কিন্তু সাজলো না, মনে হলো নিয়েই যাই। তো ওটা আমি তোলার চেষ্টা করলাম, কিন্তু এতটাই শক্ত ছিল, তোলা সম্ভব ছিল না। মনে হচ্ছে একদম মাটির সাথে গেথে আছে, ভিড় দেওয়া। তো মনে হলো যে আমি সকালে বাবা কিংবা অন্য কাউকে নিয়ে এসে শিবলিঙ্গটা তুলে নিয়ে যাব। সেজন্য আমি আমার ফোন থেকে একটা ছবি তোলার ট্রাই করলাম। ছবি তুললাম। ছবি তোলার সাথে সাথে অটোমেটিকলি ফোনটা হ্যাং করলো। ফোন হ্যাং হইতেই পারে, আমার ফোনে একটু প্রবলেম ছিল আগে থেকে, তো ফোন হ্যাং হইতেই পারে। তো ফোনটা স্টার্ট দিয়ে আবার অন করলাম এবং ছবিটা দেখা ট্রাই করলাম। যেই ছবিটা আমি ওপেন করলাম, সেই পিকচারটা বারবার জুম ইন জুম আউট হতে থাকলো অটোমেটিকলি, এবং সেটা ফোকাসের কারণে আমার মাথাটা ঘুরে গেল, এবং আমি প্রচণ্ডভাবে ঘুরে গেল এবং অসুস্থ ফিল করলাম এবং বসে পড়লাম, এবং হাত থেকে ফোনটা পড়ে গেল। তো হাত থেকে ফোনটা পড়ে গেল, তখন পাশে একটা ধাপ ছিল, সেখানে আমি বসলাম। বসে ফোনটা তুলব, সেই সময় দেখি অন্য একটা হাত সে ফোনটা তুলে নিল। আমি ভাবলাম কে ফোন তুলে নিব, আশেপাশে কেউ ছিল না। হঠাৎ তাকিয়ে দেখি ডেবি, অর্থাৎ আমার গার্লফ্রেন্ড, যার সাথে ব্রেকআপ হয়েছিল, সে ফোনটা তুলে নিয়ে আমাকে বকাঝকা শুরু করে যে তোমার তো কাজ নেই, এইসব সারাদিন সব কাজ করে বলো না। আমার ফার্স্ট মিনিট কথা হলো সে সময়, সন্ধ্যা হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেছে, চারিদিক আরও কুয়াশা বেড়ে যাচ্ছে, প্রচণ্ড শীত ছিল। তো আমার মনে হলো যে আমার বাসায় যাওয়ার ব্যাপারে, কারণ আমি অসুস্থ হয়ে পড়তেছি, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে ফোকাসের কারণে, ক্যামেরার ফোকাসের কারণে। তো তখন দেখলাম আশেপাশে কোনো রিক্সাও নেই, আমার পক্ষে যাওয়া সম্ভব নাই বাসায় হেঁটে হেঁটে। তো আমি তাকে বললাম, তুমি কি আমাকে হেল্প করবে বাসায় যাওয়ার জন্য, আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি। তখন সাথে সাথে দেখি দূর থেকে একটা রিক্সা আসলো। তো সে রিক্সা তাকে ডাকলো। আমি রিক্সা উঠে ট্রাই করলাম, আমি কিন্তু রিক্সায় উঠতে পারছিলাম না। সে আমাকে বলল, ঠিক আছে আমি হেল্প করছি, আমি বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আমি পুরো অবাক হয়ে গেছিলাম, এমন কোনো কথাই বলে, আমি যেখানে থাকি সেখান থেকে তার বাসা অনেক দূরে, সে কিভাবে সেখানে আসে? আর সন্ধে হয়ে গেছে, সে কখনো বাসা থেকে তার ফ্যামিলি কখনো অ্যালাউ করে না। তো সে রীতিমতো আমাকে রিক্সা নিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। এই সময় পুরো অবাক হয়ে গেছি, ঘটনা কি হবে, সে আমার বাসায় বসে আছে। তো বাসার সামনে এসছি, এতক্ষণ আমি একটা কথা বলিনি। তখন আমি বললাম যে বাসার ভিতরে আসো। সে বাসার ভিতরে আসতে চাইল না। তা আমি বললাম, না, বাসায় মা আছে, তো ভিতরে চলো। তো ভিতরে গেল। তো ভিতরে যেয়ে আমি তাকে ড্রয়িং রুমে বসতে দিয়ে বাসায় আসলে কেউ ছিল না, আমি তাকে মিথ্যা বলেছিলাম। তো দরজা লক করে আমি তাকে বলি যে বাসায় আসলে কেউ নাই। সে রীতিমতো মাইন্ড করে, বাসায় কেউ নাই, এটা কেন আগে তাকে বলা হয়নি। এরকম অনেক পার্সোনাল কথাবার্তা হয়, রীতিমতো অনেক ইমোশনাল কথাবার্তা হয় এই ব্রেকআপ নিয়ে, এবং অনেক আগে গেল অনেক কথা নিয়ে। তো সে সময় সে উত্তেজিত হয় এবং রাগ করে, রেগে দাঁড়িয়ে যায় এবং বলে যে এসব কথা অনেক হয়েছে। রীতিমতো তখন আমরা দুজনেই কান্নাকাটি করছে। রীতিমতো রাগ করে এবং দরজা বলে যে আমি এখন যাব। আমি তখন বলি যে না, যাব না। তখন সে অনেক জোরে একটা আমার গালে চড় মারে। এরপর আমার কাছে মনে নাই। তো যখন আমার হয়তো অজ্ঞান হয়ে গেছিলাম, তো আমি যখন আমার ঘুমটা ভাঙলো, তখন আমার বারবার কলিং বেল বাজছে। তখন বাবা মামা বাইরে গেছিল, বাবা মা আসছে আর বারবার কলিং বেল যাচ্ছে। তো আমি দরজাটা এখনো খুলব, কিন্তু হাতে সেই জেবি কোথায় গেল? আমি দরজা খোলার বাদ দিয়ে তাকে খুঁজতে শুরু করলাম আমার আশেপাশে, কোথাও তাকে পাইলাম না। তো দেখলাম দরজাটা লকই আছে, ভিতর থেকে লক। আমি কিছু বুঝতে পারলাম না। বারবার কলিং বেল টিপসে দরজা বাড়ি দিচ্ছে অনেকক্ষণ থেকে। তো দরজাটা খুলে দিলাম। বলল যে কেন? আমি বললাম মাথা ব্যথার দোহাই দিয়ে আমি রুমে চলে আসলাম। তো রুমে এসে যেটা দেখলাম, আমি ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুমে গিয়ে দেখি আমার গালে রক্তের দাগ আছে, এবং যখন একটা কথা বলেছিলাম যে আমরা দুজনেই কাঁদছিলাম, কালার সময় তার চোখটা মুছে দেওয়া ট্রাই করেছিলাম, এবং হাতেও রক্ত লেগেছিল। তো তখন এটা নিয়ে ভাবলাম যে আসলে এটা কি আমার ভাবনা থেকে এসছে, নাকি আমি কল্পনা করেছি যেটা হয়েছে, নাকি এটা আসলেই ঘটেছিল। যদি আসলেই ঘটে থাকে তাহলে গালটা ফুলে গেছে, রক্তের দাগ আসলো কোত্থেকে, হাতে রক্তের দাগ আসলো কোত্থেকে? এটাই ছিল আমার ঘটনা। রেসিডেন্সি ট্রেনিং করছি কার্ডিওথেরাপিক সার্জারিতে, হেইডেলবার্ট ইউনিভার্সিটি হসপিটাল, জার্মানি। আমি ৩ বছর ধরে এখানে ট্রেনিংয়ে আছি। আমার জীবনে আমি অনেক পিডিয়াট্রিক সার্জারি অপারেশন করেছি, পিডিয়াট্রিক কার্ডিও প্লেসমেন্ট, অনেক কিছুই করেছি। আলহামদুলিল্লাহ, কোনোদিন এরকম ঘটনা আমি দেখিনি। তো কেসটা যেটা আমার কাছে এসেছিল, এটা আমাদের রেগুলার প্রসিডিওর, এমন কোনো টাফ কিছু ছিল না।
ভিএসডির একটা পেশেন্ট ছিল, একটা বাচ্চা। তো যেই ঘটনাটা ঘটে, যে অলৌকিক ব্যাপার যেটা হয়, যে আপনারা সবাই হয়তো জেনে থাকেন যে অপারেশনের সময় যে অ্যানেস্থেসিওলজিস্ট থাকে তার অনেক বড় একটা দায়িত্ব থাকে, যে বেসিক্যালি অ্যানেস্থেসিয়া আমরা যখন দেই তখন পেশেন্ট সারভাইভ করতেও পারে, অনেক সময় সে ব্যাক নাও করতে পারে, মানে অ্যানেস্থেসিয়াতে রিয়াকশন হয়ে মারাও যেতে পারে। এটা মোটামুটি সবাই জানে, অপারেশনের সময় আন্ডারটেকেন নেওয়া হয়ে থাকে ইউজুয়ালি। এটা এরকম এখনকার দিনে রিস্ক অনেক কমে গেছে, ইউজুয়ালি এরকম হয় না। বাট অ্যাক্সিডেন্টলি আমরা যে বাচ্চাটার অপারেশন করতে নিয়েছিলাম, সেই বাচ্চাটার অ্যানেস্থেসিয়াতে তার সামহাউ সে রেসপন্স করল না। যে অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন উনি বেসিক্যালি একজন ইরাকি অ্যানেস্থেসিওলজিস্ট, উনিও ট্রেনিং করছেন উপরে ইউনিভার্সিটি হসপিটালে। বেসিক্যালি যখন উনি দিলেন তার 15 থেকে 20 মিনিটের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। আমরা তাকে কোনোভাবেই সার্ভাইভ করাতে অনেক ট্রাই করেছি, আমরা ব্লু কোড টিম কল করেছি, আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, বাট আমরা মনিটরে যে ইসিজি করছি সবই দেখছি যে সব প্লেন আসছে। লাস্ট ইয়ার অক্টোবরের দিকে যখন এরকম হলো, আমরা যখন ডিক্লিয়ার দিব যে অপারেশন আমরা করতে পারিনি, তার আগেই আমরা ব্লাস্ট করে ফেলেছি বাচ্চাটাকে। 20 মিনিট, ঠিক 20 মিনিট পরে হঠাৎ করে বাচ্চাটা কেঁদে উঠল। বাচ্চাটা যখন মানে আমরা পুরা উঠি, আমরা সব রাশ করে আসলাম যে যেখানে বাচ্চাটাকে রাখা হয়েছে। আমরা সবাই রাশ করে, বাচ্চা কেঁদে উঠল, বাচ্চা হাত পা নাড়াচ্ছে, এভরিথিং, জাস্ট ইসিজি আবার চালু হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্টের দেখা যাচ্ছে, পাচ্ছি আমরা, এভরিথিং নর্মাল, কেস নর্মাল। জাস্ট মানে আমরা কি বলবো, আমরা জাস্ট দেখা মাত্র আমি সাথে সাথে 2 রাকাত নফল নামাজ অন দ্য স্পট, আমি জাস্ট অজু করে 2 রাকাত নফল নামাজ পড়েছি, যেটা ইজ দ্য মোস্ট আনকমন অ্যান্ড মিরাকেল থিং ইন মাই লাইফ টু ডেট। আমি এটা জীবনেও কোনোদিনও ভুলব না। এটা মেডিকেল সায়েন্সের ভাষায় কমপ্লিটলি, মানে আমরা কোনোদিন এটা সম্ভব না মেডিকেলের ভাষায় বা কোনো মেডিসিন দিয়ে একটা মরা মানুষকে জীবিত ফেরত আনা। ইটস লাইক মিরাকেল অফ আল্লাহ অ্যান্ড নাথিং টু এলস। আমার ঘটনাটা বেসিক্যালি যতটুকু না ভয়ের, এটা বেসিক্যালি ভয়ের আমি বলবো না, সম্পূর্ণ একটা অলৌকিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং তার যে উপস্থিতি আছে, এটাই আমার জীবনের মধ্য দিয়ে উনি আমাকে দেখিয়েছেন। এবং এর পরের দিন থেকে আমি মানে আমার ভিতরে যে একটা আল্লাহ ভীতি আসছে, সেটা আরও অনেক গুণে বেড়ে গেছে এবং মিরাকেল। দেন আমরা তার পরের 2 দিন পরে আমরা বাচ্চাটার আবার অপারেশন করি এবং সাকসেসফুলি হেয়ার সাকসেস টাইম। বাট আমার জাস্ট এইটুকুই বলা যে ভূত সাধারণত সবসময় হয়তো কারো জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, জিনে ধরা বা এরকম ঘটনাগুলো আমরা শুনে থাকি। বাট কারো জীবনের যে একটা ঘটনা যেটা কিনা সত্যিকার অর্থে হতে পারে, অলৌকিক হতে পারে, মিরাকেল হতে পারে, এরকম ঘটনাও আই হোপ ভূতে ভিতামে হয়তো আপনারা শুনতে থাকবেন। আমার জন্য এটা একটা অন্যতম অভিজ্ঞতা এবং এটা আমি জীবনেও কোনোদিনও ভুলব না। আই হোপ যদি ভালো লাগে আমি দর্শকদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সরাসরি চলে যাচ্ছে আরও একটি ঘটনায়। আমাদের আরও একজন অতিথি এই মুহূর্তে জয়েন করছেন আমাদের সাথে। আপনার নামটা জানতে চাইব এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমি রাশেদ, আমি এসছি কমলাপুর থেকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি প্লিজ। তো ঘটনাটি ঘটেছিল 2004 সালে। তখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। তো আমি বলে রাখি যে আমি তখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষার আগের দিনের ঘটনা ছিল এটি। আজানের শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। তো সময় তখন ছিল এক্স্যাক্ট 2:30। তবে আমি সময়টা তখন খেয়াল করতে পারিনি। তো এর কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে আমার বাবা এবং আমার চাচা তিনি আমাকে নামাজের জন্য ডেকেছিলেন। তো আমি তাৎক্ষণিক উঠে ঘড়ির দিকে তাকিয়েছিলাম। আসলে আজান হওয়ার কারণে আমি মূলত যেই মানে ঘন্টার যে কাঁটাটা, ওই কাঁটার দিকে আমি খেয়াল করিনি। তো আমি তাকিয়েছিলাম এই যে মিনিটের যে কাঁটা, ওই কাঁটার দিকে। তো ওটা তখন ছিল হচ্ছে 2:30। তো আমি তাৎক্ষণিক মানে ঘুম থেকে উঠে টুপিটা নিয়ে একদম সরাসরি মসজিদের উদ্দেশ্যে রওনা দেই এবং অজু করে সরাসরি মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে দেখি যে সেখানে শুধুমাত্র একটা ডিম লাইট জ্বলছে। জানালা দিয়ে উকি দিয়ে দেখি যে একটা ডিম লাইট জ্বলছে এবং পাশ ঘুরে দেখি যে এখানে মানে মসজিদটায় তালা মারা ছিল। তখন আমি আসলে মানে বুঝে উঠতে পারছিলাম না যে কি হতে যাচ্ছে। তো তখন ভালো করে মানে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে মানে সময়টা হচ্ছে তখন 2:45 মিনিটের মতো। তো আমি তাৎক্ষণিক ভয় পেয়ে যাই এবং মানে আমি এক প্রকার হতভম্ব হয়ে যাই যে এখন কি করতে পারি আমি। তো
তাৎক্ষণিকভাবে আমি মসজিদের যে বারান্দাটা ছিল ওখানে বসে পড়ি। বসে চিন্তা করতে থাকি যে আমি এখন কি করব। তো হঠাৎ মনে হয় যে আমি বাসার দিকে ফিরে যাওয়াটাই আমার জন্য শ্রেয়। তো আমি যখনই চিন্তা করছিলাম, মসজিদের ঠিক পশ্চিম পাশটায় আমি যেদিক দিয়ে এসছি, তো ওখানে একটা বাঁশঝাড় ছিল। তো বাঁশঝাড়ের মধ্যে আমি প্রচণ্ড খসখসানো যে একটা বাঁশের পাতার যে শব্দটা, ও শব্দটা প্রচণ্ড জোরে শব্দ হচ্ছিল, এটা আমি শুনতে পাচ্ছিলাম। তো ওই শব্দ আমি আমার কাছে যেটা মনে হলো যে এটা কোনোভাবেই কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। হিংস্র কোনো জন্তু জানোয়াররা এরকম শব্দ করতে পারে। তো আমি বাসায় ফিরে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটা ক্যান্সেল করে চিন্তা করলাম যে আমার এই মুহূর্তে আসলে মসজিদের ঠিক উত্তর পাশটায় যে কবরস্থান ছিল, তো ওখানে যাওয়াটাই আমার জন্য শ্রেয়। তো আমি পাশ ফিরে যখন কবরস্থানের দিকে যাওয়ার চিন্তা করছি, ঠিক ওর পেছনে দিকে তাকালাম, কবরস্থানের ঠিক পূর্ব পাশটায় ছিল একটা বাড়ি। তো ওই বাড়ি থেকে একটা রাস্তা নিচের দিকে নেমে এসছিল। তো ওখানে আমি খেয়াল করলাম যে ৪-৫ জন মানুষ, তাদের হাইট হবে আনুমানিক ৭ থেকে ৮ ফিটের মতো, এবং তাদের চেহারা বোঝা যাচ্ছিল না, শুধু কালো একটা অবয়ব খেয়াল করা যাচ্ছিল। ওরা বাড়ি থেকে নেমে একদম সোজা উত্তর পাশে, উত্তর দিকে চলে যাচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল করা দরকার যে ওরা যেদিক দিয়ে যাচ্ছিল ওটা ছিল আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে গড় বলি, ডোবার মতো, ছোট সাইজের পুকুর। ওই পুকুরের উপর দিয়ে অবলীলায় ওরা হেঁটে চলে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমি যদি এখন কবরস্থানের দিকে যাই, তাহলে ওরা যদি আমাকে খেয়াল করে, আমার দিকে যদি ওরা খেয়াল করে, তাহলে হয়তোবা আমার পক্ষে বেঁচে থাকাটা সম্ভব নাও হতে পারে। তো আমি ওই অবস্থায় সিদ্ধান্ত নিলাম যে আসলে ২ ঘন্টা ধরে এখানে থাকাটাও খুব রিস্কি একটা ব্যাপার। তো যেহেতু বাসায়ও ফিরতে পারছি না বা আমি কবরস্থানের দিকেও যেতে পারছি না, আমি বসে থাকলাম, একদম মাথা নিচু করে উয়ে বসে থাকলাম এবং চিন্তা করতে লাগলাম যে এখন কি করতে পারি, বা আমার খুব টেনশন হচ্ছিল। তো ওই অবস্থায় আমি বাসা থেকে বের হওয়ার পরে আবার আমার যে বড় বোনটা আমার ঠিক পাশের রুমে শুয়েছিল। তো আমার বড় বোন আবার খেয়াল করেছিল যে আমি লাইট জ্বালিয়ে বাসা থেকে বেরিয়েছি আর কি। তো আপা ভেবেছিল যে আমি বাথরুমে হয়তো গিয়েছি। তো ৫-১০ মিনিটের মধ্যেও যখন আমি বাসায় ফিরলাম না, তখন আপা অনেকটা ভয় পেয়ে গেল এবং চিন্তা করলো যে সে কোথায় গেল। হ্যাঁ, তো আপা অনেক ডাকাডাকি করলো বাসা থেকেই। ডাকাডাকি করে যখন দেখলো যে কোনো সাড়া মিলছে না, তো আপা, আমার বাবা এবং আমার যে বড় ভাই, ওনাদেরকে তুলে পাঠালেন যে দেখেন বাসা থেকে বের হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তো ওনারা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে পুকুরের পাড় থেকে শুরু করে বেশ কয়েকটা বেশ কিছু জায়গায় জঙ্গলগুলোতে খোঁজাখুঁজি করলেন। তো কোথাও যখন পাচ্ছিলেন না, তো আপা আমার বাসায় এসে খেয়াল করলেন আলমারির উপরে আমার যে টুপিটা রাখা ছিল, তো ওই টুপিটা নেই। আমি সাধারণত যেখানে টুপিটা রাখি নামাজ পড়ে, তো এই টুপিটা না দেখে আপা সরাসরি আব্বা এবং খোকা, আমার বড় ভাইয়ের নাম যে খোকা ভাই, ওনাদেরকে দেখে বললেন যে ও সম্ভবত মসজিদের দিকে গেছে, যেহেতু বাসায় টুপিটা পাওয়া যাচ্ছে না। তো ওনারা একদম সরাসরি মসজিদের এদিকে গিয়ে দেখলেন যে আমি মসজিদের এখানে উবুর হয়ে বসে আছি। তো সেখান থেকে আমাকে বাসায় নিয়ে আসলেন। এই ছিল রাসেল ঘটনা। আচ্ছা, এই জায়গায় যে এত টেনশন, আপনি বলছিলেন যে আপনার এলাকার নাম রাখবো, সবাইকে একটু প্লিজ বলুন। হ্যাঁ, আমি আমাদের চাঁদপুরের কচুয়া থানা, আমাদের গ্রামের নাম হচ্ছে মালগাপাতা। আচ্ছা, মোটামুটি ওই এলাকায় একটা প্রচলিত ব্যাপার আছে যে এখানে অনেক ঝামেলা আছে, এটা আসলে কি? ঝামেলা হচ্ছে, আপনি বলছিলেন যে আপনাদের এলাকাটা হন্টেড, কেন বলছেন? ২০০৪ সালে এই ঘটনাটা ঘটেছিল, ৪ সালের প্রথম দিকে। তো এর ৫-৬ মাস আগে এখানে একটা হন্টেড প্লেস আছে, যে বকাউল বাড়ি নামে একটা বাড়ি আছে। ওই বাড়ির পাশে যে একটা বিশাল বাঁশঝাড়, ওই প্লেসটা এখনও হন্টেড। কেন? কি হয় আর কি, এটা জানতে চাচ্ছি। ওখানে একটাই গাছ ছিল, এখানে কিছু একটা থাকতো ওখানে। তো ওই কই গাছটা কেটে ফেলার পরেই মূলত একে একে ২-৩টা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, আপনার আগে আপনার আরও একজন ফ্যামিলি মেম্বারের ঝামেলা হয়েছিল, এখানে কি হয়েছিল তার? তাকে বাসা থেকে বের করে নিয়ে একদম এই যে ডোবার যে ব্যাপারটা বললাম, একটা ছোট পুকুর, আমরা একটু শুনতে চাই যে কি ঘটনা ঘটেছিল আসলে আপনার। ঘটনাটা ছিল এই ঘটনাটা আমার ঠিক কিছুদিন আগে। আচ্ছা, তো উনি বাসায় ঘুমিয়েছিলেন। তো রাত ঠিক ২:৩০-৩টার দিকে, সময়টা ছিল ২০০৩-৪ সালের, আমারটা ৪ সালের আর ওটা ছিল ৩ সালের একদম শেষের দিকে আর কি। তো এখানে বলে রাখা ভালো যে ওই সময়টাতে মোবাইল ফোন যে জিনিসটা, এটা গ্রামাঞ্চলে অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, সাধারণত দোকানে আমাদেরকে ফোন করার জন্য দোকানে শরণাপন্ন হতে হতো। তো আমাদের এলাকার যে দোকানদার, ফোনের দোকানদার, উনার নাম ছিল নজরুল। তো উনার কণ্ঠে, উনি রাতে ঘুমিয়েছিলেন, উনার কণ্ঠে দরজায় নক করা হচ্ছিল যে উনার নাম ধরে। তো উনি যখন জেগে বললেন কে, উনি ওই দোকানদারের নাম যে নজরুল বলল যে আমি নজরুল বলছি। তো উনাকে বলা হচ্ছিল যে কেন এসেছো?
তো উনি বললেন যে আপনার যে ভাতিজা সে আয়ারল্যান্ড থেকে ফোন করেছে, তো আপনাকে চাচ্ছে আর কি। তো উনি তখন জিজ্ঞেস করলেন যে এত রাত্রে তো আমাকে ফোন করার কথা না। তো ও আবার ওখান থেকে রিপ্লাই করলো যে এখন তো এখানে রাত্র 2:30, বাট আয়ারল্যান্ডে এখন পুরোপুরি দিন, তো আপনাকে ইমিডিয়েট প্রয়োজন, আপনাকে এখন চাচ্ছে উনি। তো উনি যখন দরজাটা খুললেন, খোলার সাথে সাথে মানে পরবর্তীতে উনি যেরকমটা বললেন আর কি, যে 4-5টা ছেলে, মানে তাদের বয়স 7-8 হবে এরকম, তো পাজামা পাঞ্জাবি এবং পাগড়ি মাথায় দেয়া, ওরা ওনাকে একদম মানে হ্যাতকা টানে মাথায় মানে উপরে নিয়ে এই 4-5 জন মিলে আর কি একদম সরাসরি বাসা থেকে অল্প একটু দূরে একটা ছোট পুকুরের মতো ওখানে নিয়ে একদম মানে চুবানো শুরু করলো, মানে অনবরত একদম যখন শুরু করলো। তো ওই পুকুরটার পাশে আবার ছিল একটা বাড়ি, মুন্সি বাড়ি। তো ওখানে একটা মানে বয়োবৃদ্ধ একজন লোক, মানে আব্দুর রব নাম উনার। তো উনি আবার শব্দ শুনতে পেলেন যে, আর বলে রাখি এখানে যে 2টা-2:30টার দিকে তখন পিন ড্রপ সাইলেন্ট একটা ব্যাপার আছে, যে অল্প শব্দ খুব জোরে শোনা যায় এরকম আর কি। আর এখানে পুকুরে চুবানোর যে শব্দটা এটা খুব জোরে হচ্ছিল। তো উনি শব্দ শুনে মানে মনে মনে ভাবলেন যে এত রাত্রে তো এখানে গোসল করতে আসার কারো কথা নয়, আর গোসল করলেও তো এত জোরে কেউ ডুব দেয় না পানিতে, আর এত জোরে শব্দ হওয়ার কথা না। তো উনি যখন এই জিনিসটা মানে দেখলেন, মানে এই শব্দটা শুনতে পেলেন আর কি। তো উনি তাৎক্ষণিক প্রতিবাতি যেটাকে বলে এরকম একটা বাতি জ্বালিয়ে বাসা থেকে বের হলেন আর কি। তো ওনার হাতের যে আগুন, এই আগুনটা দেখে আবার ওনাকে এভাবে ফেলেই এই ডোবার মধ্যে ফেলে রেখে ওরা চলে গেল। ওখান থেকে ওনাকে মানে এক প্রকার মুমূর্ষু অবস্থায় বাসায় নিয়ে যাওয়া হয়। উনি প্রায় 8-10 দিন বিছানা থেকে উঠতে পারতেন না, বুকে প্রচণ্ড ব্যথা হতো। তো আমরা ঠিক পরের দিনই, মানে যেদিন রাতে এই ঘটনাটা, এর পরের দিনই একদম সরাসরি উনার মুখ থেকে উনি বিছানায় শুয়ে শুয়ে এই ঘটনাটা আমাদেরকে ব্যাখ্যা করেছিলেন। ওকে, অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপর আপনার ঘটনা শুনব। আমি আকবর রাব্বি, আমি মিরপুর 12 নম্বর থেকে এসেছি। আমি এই ঘটনাটা বলছি, ওর নাম রিনা, সে দিল্লি রোডে থাকে। তো আমি ডাইরেক্ট ঘটনায় চলে যাচ্ছি। তো ও যখন ক্লাস 5-এ পড়ে তখন দিল্লি রোডে ওদের বাসা মাঝখানে ছিল। ওখানে একটা লাল মাঠ ছিল এবং ওই লাল মাঠের আশেপাশে অনেক গাছগাছাও ছিল এবং একদম কোণার দিকে একটা পুরনো বাড়ি টাইপের স্কুল ছিল, যেটা এখন আর মানে তখনও ক্লাস কিছু হতো না। তো ওই মাঠটাতে নিয়ে তখন অনেক ঝড়নির ছিল যে ওখানে আর খুব খারাপ কিছু থাকতো। এবং ওই রিনার আম্মা রিনাকে অনেকবার নিষেধ করেছিল যে তোমরা ওখানে খেলতে যেও না, যদিও খেলতে যাও তাহলে সন্ধ্যার আগে ফেরত চলে আসবে। তো একদিন ওরা ওখানে মাঠে খেলা করছিল, খেলতে খেলতে তো স্কুলের বিল্ডিংয়ের পিছে আম গাছ ছিল, তাল গাছ ছিল। তো ওরা খেলতে খেলতে ওই বিল্ডিংটা উঠতে যায়। বিল্ডিংটাতে কোনো সিঁড়ি ছিল না, বাট বিল্ডিংটা অনেক পুরনো থাকায় যে জায়গায় জায়গায় খাঁজ ওই খাঁজ দিয়ে ওরা বিল্ডিংটাতে উপরে ওঠে। তো ওরা ওখানে উঠে আমটাম পারে, খাওয়া দাওয়া করে, মজা করে, সন্ধ্যার কাছাকাছি চলে আসে। তো ওরা 5-6 জন ফ্রেন্ড ছিল। তো ওর ফ্রেন্ডরা নেমে যায়। নেমে যাওয়ার পর ও যখন নামতে যায় দেখে যে ও নামতে পারছে না। তো ও অনেক চেষ্টা করে, দেখে যে ওকে কে জানি মনে হচ্ছে পিছন দিক থেকে ধরে রেখেছে। তো ওর ফ্রেন্ডরা নিচে থেকে ওকে ডাকতে থাকে যে কি ব্যাপার, তুমি নামতেছো না কেন? তো বলে আমি তো নামতে পারতেছি না, আমাকে মনে হচ্ছে কে জানি আমাকে ধরে রেখেছে, যত চেষ্টা করছি আমাকে কেউ নামতে দিচ্ছে না। তো এই বলার পর ও একটু মানে ঘুরে দেখে যে একটা মানুষের প্রকৃতি ওর পাশে কে জানি ওকে ধরে রেখেছে। তো ও চিৎকার দিতে থাকে। এই টাইমে ওর ফ্রেন্ড যেগুলা নিচে নেমে গেছিল ওরা দৌড়ে মাঠের মাঝখানে যায়। তো ওখানে কিছু ছেলেরা আপনার খেলা করছিল, ওদেরকে ডাকে যে ভাইয়া এরকম এক বিপদ হয়েছে, তোমরা একটু আসো। তো ওরা উঠে নানাকে উপর থেকে নিচে নামে এবং সে প্রায় সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিল। ওকে পানি টানি দিয়ে ওকে ঠিক করা হয়। তো এমন টাইমে ওরও কিছু ফ্রেন্ড ওর বাসায় চলে যায়, গিয়ে বলে যে এরকম, ওর মাকে গিয়ে বলে যে আন্টি রিনা তো খুব ভয় পেয়েছে, তো এরকম। তোর মা বলে যে ঠিক আছে, ওকে তাড়াতাড়ি বাসায় চলে আসতে বলো। তো ওরা এসে যখন ওরা বাসার পথে রওনা দিতে যায়, তো ওর চাচারা ওর কিছু ফ্রেন্ড চলে যায়। ওরা 2-3 জন যখন যায়, ওই মাঠের কোনায় পাতিলের দিকে তালগাছ ছিল, ওখানে ওই কাছাকাছি আসাতে দেখে যে ওর মা দাঁড়িয়ে আছে। তো ওর মা, ও সাধারণত ওর এত সুন্দর সময় মা থাকার কথা না। তো ওর ফ্রেন্ডকে বলছে তুমি দেখে আসলা মা বাসায়, তো মা এখানে কেন? পরে বলছে যেহেতু তোমার আম্মা এসে পড়ছে তো তুমি আম্মার সাথে চলে যাও। তো ও কিছু দূর গিয়ে যখন সামনে যায় তখন ওর মা ও মহিলা বলতে থাকে যে চল তুমি আমার সাথে চলো। তো ও একটু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলতে থাকে যে না আমি তোমার সাথে যাব না। তো কিছুক্ষণ পর খেয়াল করে যে ওর মা যে মহিলাটা ওকে রাখতেছে মায়ের রূপে, তো ওর পায়ের পাতাটা একটু ঘুরানো উল্টা দিকে। তখন সে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ওর দৌড়ে ওর বান্ধবীদের কাছে চলে আসে, বলে যে আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে চলো। তো ও বাসায় যায়, বাসায় যাওয়ার পর দেখে যে বাসায় কোনো কারেন্ট নেই। ওর মাকে গিয়ে বলে, মাকে দেখে যে বলে ও সেন্সলেস হয়ে পড়ে। পরে ও যখন ওর মা যখন ওকে ডাকে তখন ও সব ঘটনা খুলে বলে। এই ছিল।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব এখন, আমাদের আরও একজন অতিথি আছেন যিনি এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করলেন, এবং আমি শুরুতে জানতে চাইব আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো, আমার নাম রাহান আহমেদ রাকিব। আমি যাত্রাবাড়ি থেকে আসছি। আমি গত বছর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করছি। আচ্ছা, আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমার ঘটনাটি ঘটে ২০০৮ সালে আমার নানুর বাড়িতে। আমি ঢাকায় পড়াশোনা করি, তো ব্যস্ততার কারণে গ্রামে খুব একটা যাওয়া হয় না, কিন্তু আমার নানুর বাড়িতে একটা বার্ষিক ওরস হয়। তো হয় আর কি, ওরস হরি যাকে বলে, ওরস হয়। তো সেক্ষেত্রে আমরা প্রতিবারই মানে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করি। তো বরাবরের মতো ২০০৮ সালেও আমরা সবাই মিলে যাই, ফ্যামিলির সবাই মিলে। তো ওই ওরসে মানে রাতের বেলায় একটা মাহফিলের ব্যবস্থা করা হয়। মানে অনেক মানে ভালো লাগে, সব শুনতেও ভালো লাগে। তো আমরা ঠিক করি যে ওই দিন রাতে আমি আমার এক মামুতো ভাই, নাম হচ্ছে মুরাদ, আমাদের দুজনের সাথে এই ঘটনাটি ঘটে। তো আমরা দুজন মুরাদ, আমি আর মুরাদ মিলে প্ল্যান করি যে আজকে আমরা এই রাতের বেলায় এই মাহফিলে থাকব। তো এই নিয়ে আমরা বিভিন্ন প্ল্যান করি যে কি করা যায়। তখন আমি মুরাদকে বলি, চল আগে বাড়ি থেকে গিয়ে খেয়ে আসি। যদি না খাই তাহলে তো সারা রাত না খেয়ে থাকতে হবে এবং এতে অনেক প্রবলেম হতে পারে। তো মুরাদ বলে, ঠিক আছে চল বাড়িতে যাই। তো আমরা বাড়িতে আসি এবং আমার ওই মামার বাড়ির আরও অনেক ছিল। আমরা সবাই একসাথে বাড়িতে আসি এবং বলছি সবাই একসাথে যাব। তো আমরা একসাথে আসার পর, যেহেতু আমি ঢাকা থেকে আসছি, তো গ্রামের যে মামাতো ভাই ছিল সবাই মিলে আমরা অনেক আড্ডা দিলাম, গল্প করলাম। এতে অনেক রাত হয়ে যায়, মেবি ১১টা বেজে যায়। ১১টা বাজার পরে আমরা বাসায় যাই। যাওয়ার পরে খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া করার পরে এবং খালা খালু সবার সাথে গল্প করতে করতে রাত ২টা বেজে যায়। ঠিক তখনই আমরা মাহফিলের আওয়াজ শুনতে পাই যে মাহফিলটা শুরু হয়ে গেছে। তখন মুরাদ বলে, চল যাবি না? মাহফিলে তো বলছি আজকে যাব, তো চল আমরা যাই। তো আমি বললাম ঠিক আছে চল যাই, তো বের হই। কিন্তু বের হওয়ার পর আমি মুরাদকে বলি, মামতো ভাই এখানে না গেলেই হয়, আজকে না ভাল লাগতেছে না, চল যাই, যাব না। তো মুরাদ বলে, না চল, বের হয়েছে যেহেতু যাব, সমস্যা কি, চল এখান থেকে এখানে এখানে যাইতে তো বেশিক্ষণ লাগবে না। তাই আমি বললাম ঠিক আছে চল। তো আমরা যাই, বের হই। বের হয়ে আমার বলা ভালো, আমার নানুর বাড়ি থেকে বের হলে আমরা মানে দক্ষিণ দিক মুখ হয়ে বের হতে হয়, আর পশ্চিম দিকে গেছে মেলা যাওয়ার রাস্তাটা, আর পূর্ব দিকে হচ্ছে একটা কবরস্থান, খুব অন্ধকার, আর ওখানে একটা পুল আছে অনেক উঁচু, ওখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতো। তো আমরা প্রথমে নেমেই ওই পুলটার দিকে তাকাই। তো পুলটার দিকে তাকানোর পরে দেখি একটা মানে ৬ ফিট আকৃতির একটা মানুষের একটা সাদা কিছু একটা দাঁড়ায় আছে। তো প্রথম আমি এটা কেয়ার করি নাই, মুরাদকে বলি, দেখতে এটা কি? মুরাদ বলে, এটা কিছু না, জাস্ট এটা মনে হয় মাঝে মানে যেহেতু শীতকাল ছিল কুয়াশার একটা আবরণ, এটা নিয়ে আমরা খুব একটা ভাবি নাই। আমরা হাঁটতে থাকি। তো হাঁটার পর কিছু দূর আমরা হাঁটলাম, হেঁটে আমি আবার পিছনে তাকাই। তো পিছনে তাকিয়ে দেখি ওই মানব মানে সাদা যে আঁচটা ওটা আমাদের অনেক কাছাকাছি চলে আসছে। তখন আমি মুরাদকে আবার বলি, ডেক মামতো ভাই এটা কি? তো মুরাদ তখন কিছুটা আঁচ করতে পারে, যেহেতু ও গ্রামে থাকে, আর আমি কিছুটা বুঝি নাই। তো ও বলতেছে, কিছু বলিস না, আল্লাহ কর, আর সামনের দিকে হাঁটতে থাক আর পিছনে তাকাইস না। তো আচ্ছা ঠিক আছে, আমরা আল্লাহ করতেছি আর সামনের দিকে হাঁটতেছি, কারণ আমাদের ব্যাক করার কোনো ওয়েই ছিল না, কারণ ওই জিনিসটা তখন ওই আমাদের নানুর বাড়ির দরজার সামনে দাঁড়ানো ছিল। তো সেক্ষেত্রে আমরা ব্যাক করতে পারছিলাম না। তো আমরা সামনের দিকে হাঁটতে থাকি। হঠাৎ করে আমি আমার বাঁ পাশে তাকাই। বাঁ পাশে তাকানোর সাথে সাথে আমি দেখি ওই জিনিসটা আমার বাঁ পাশে এবং আমার সাথেই একদম সাথে। যখন আমি একটা জোরে চিৎকার দিয়ে মুরাদের হাত ধরে দৌড়াতে থাকি আর আল্লাহ করতে মানে যত জোরে পারছি তত জোরে জোরে আল্লাহ করতেছি। তো যাওয়ার পরে তো আর এই ওরস উপলক্ষে মানে সবাই সবার বাড়ির সামনে একটা একটা করে লাইট লাগিয়ে দেয় মানুষের যাতায়াতের জন্য। তো আমরা কিছু দূর অন্ধকার থাকার পরে হঠাৎ এরকম একটা বাড়ির সামনে চলে আসছি, যারা কিনা বাড়ির সামনে একটা লাইট দিয়ে রাখছে। তো আমরা লাইটের সামনে যাওয়ার পরে ওই জিনিসটা লাইটের সামনে আসতেছে না। তো আর গ্রামে সাধারণত কুয়াশা পড়ে, লাইটটা কেটে যাওয়ার ভয়ে তারা লাইটের উপর একটা টিন জাতীয় কিছু একটা দিয়ে রাখছে। আর ওই টিনের যে ভিতরে আলোটা পড়তেছে আর টিনের ওপাশ থেকে বেশি দূর পর্যন্ত, টিনের কারণে বেশি দূর পর্যন্ত আলোটা যেতে পারছে না। তো আমরা স্পষ্ট দেখতেছি ওই সাদা আবরণটা ওই টিনে যে পর্যন্ত কালো আছে ওই কালো স্থান পর্যন্ত একটা মানুষ যখন অপেক্ষা করে এরকমভাবে হাঁটতেছে, মানে এই পাশ থেকে ওই পাশ, এই পাশ থেকে ওই পাশ। তো আমরা ওইখানে লাইটের নিচে দাঁড়ায় থাকতেছি আর চিন্তা করতেছি মুরাদকে যে যদি কারেন্ট চলে যায় কি হবে। তখন ও বলে কি মানে আমরা দুইজন মিলা চিল্লাইতেছি, বাঁচান বাঁচান, কেউ আছেন নাকি বাঁচান। তো মানে কেউ আসতেছে না। তো আমরা প্রায়
কতক্ষণ ছিলাম সেটা বলতে পারবো না, হঠাৎ করে দেখতেছি একজন লোক আসতেছে টর্চ মেরে মেরে। উনি হয়তো ওরসে যাবে এমন করে। তো উনি প্রথমে এসে আমাদের চেহারায় টর্চ মারতেছে। তো টর্চ মারতেছে কিন্তু উনি আমাদের সামনে আসতেছে না। আমরা বুঝতেছি না কেন উনি আমাদের সামনে আসতেছে না। তো উনি আমাদের চেহারার মধ্যে টর্চ মারতেছে। তো কিছুটা সামনে আসতেছে না। তো তারপর হঠাৎ করে উনি আস্তে আস্তে সামনে আসতেছে। আমরা বুঝতেছি, আমি লাফাচ্ছি, আমার মামাতো ভাই বলতেছে মামাতো ভাই উনাকে চিনে, উনার কাকা কাকা বলে চিল্লাচ্ছে। আর আমিও লাফাচ্ছি, আমি চিনি না, তারপরেও যেহেতু মামাতো ভাইয়ের কাকা হবে, আমার মামা হবে, তো আমিও মামা মামা করে চিল্লাচ্ছি আর বলছে আমাদের বাঁচান। তো ওই লোকটা হঠাৎ করে মানে আস্তে আস্তে ভয়ে ভয়ে আসতেছে। আমি দেখতেছি প্রসাব মেরে মেরে ভয়ে ভয়ে আসে, মুরাদের হাতটা ধরে বলল। মুরাদ তখন মানে আমি বলতেছি আপনারা যে এতক্ষণ ধরে চিল্লাচ্ছি আপনি কিছু বুঝছেন না, আমরা যে বলতেছি যে আমাদের বাঁচান বাঁচান, কই তোমরা চিল্লাচ্ছ? আমি আর উল্টা ভয় পেয়ে গেছি তোমাদের দেখে। আমি আরও ভাবতেছি না যে এরা কারা, তোমরা যে স্টিল দাঁড়িয়েছিলা। তখন আমরা অবাক হয়ে আমি যে লাফাইলাম, আমার মামাতো ভাই চিল্লাইলো, আমরা কেমন জানি করতেছি, কিন্তু উনি কিছুই দেখে নেই। উনি জাস্ট দেখছে স্টিল 2টা মানুষ দাঁড়ায় আছে। উনি প্রথম আমার মুখে লাইট মারে, উনি ভয় পান, কারণ আমাকে উনি চিনেন না। তো সেক্ষেত্রে উনি একটু ভয় পাইছেন। কিন্তু যখন মুরাদের মুখে লাইট মারে তখন মুরাদকে দেখতে পায়, চিনতে পারার কারণে উনি বলতেছে আমি যখন ওকে চিনি তখন আস্তে আস্তে মুরাদের সামনে চলে যাই, এই কারণে তোমাদের ধরি। তো যাই হোক, তো উনাকে বললাম যে মামা দেখেন তো, এই যে তখনও কিন্তু ওই সাদা আবরণটা দাঁড়িয়েছিল এখানে। তো আমি মামাকে বললাম দেখেন তো এই জিনিসটা দেখতেছি না, এই যে এখানে একটা যে আমাদের এই বললো ওনাকে ঘটনাগুলো বললাম। তখন উনি বলতেছে কই দেখি না, উনিও দেখতেছে না, কিন্তু আমরা স্টিল তখনও দেখতেছি। তখন আমি মামার হাত থেকে টর্চটা নিয়ে বললাম এই যে দেখেন, বলে আমি টর্চটা মারতেই ওই জিনিসটা, একটা বাগান ছিল, বাগানের ভিতরে এমন জোরে দৌড় দেয়, দৌড়ে পালিয়ে যাওয়ার মতো আর কি একটা দৌড় দেয়। তখন আমি মামাকে বলি মামা এখন কি করা যায়? মামা বলে দেখো এটা একটা তুমি এখন বাসায় যাওয়া ঠিক হবে না, তোমরা চলো ওরসে চলো, এখানে যেহেতু হুজুর আছে হুজুর থেকে এটা জানাই। তখন আমরা গেলাম, যাওয়ার পরে আমরা ওই ওরসে যাই, ওই হুজুরকে বলার পরে হুজুরে চোখ কতক্ষণ চোখ বন্ধ করেছিল। তারপর সব কাহিনী শোনা, উনি বলে এটা একটা আত্মা ছিল আর কি জানি তোমরা কি করছে জানি না, কিন্তু ও আজকে তোমাদের মারার জন্য তোমাদের পিছু নিছে, এবং ওই লাইটটা যদি না থাকতো ও তোমাদের আজকে মেরে ফেলতো আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমাদের গল্পটি ছিল এতটুকুই। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি গল্পটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।